আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, তো কমান্ড অফ অফ সো আজকে তোমাদের 14 নম্বর ক্লাস। অনেক দূর চলে আসছি, গ্যাস ডায়নামিক্স অলমোস্ট শেষ। এই অধ্যায়ের মধ্যে দুইটা পার্ট ছিল বলছিলাম। একটা হচ্ছে তোমাদের গ্যাস ডায়নামিক্স অর্থাৎ গ্যাসের গতিবিদ্যা, গ্যাস নিয়ে কথাবার্তা, আর আরেকটা হচ্ছে তোমাদের পরিবেশ অংশ। তো আজকে তোমাদের মূলত ওই পরিবেশ অংশ নিয়ে একটু কথাবার্তা শুরু হবে। তবে এটার পুরোটা আমরা এখন পড়াবো না, এটার সাথে ওইটার কানেকশন খুবই কম। তো ওইটা তোমাদেরকে সাউন্ড পড়াবে, ঠিক আছে? বেশ একটু সময় নিয়েই, এখন তাড়াহুড়া করব না আমরা। সো আমরা গ্যাস ডায়নামিক্সটা আগে একটু ঠিকঠাক মতো শেষ করি, ওকে? তো এটা একটু ঠিক মতো শেষ করি, চলো দেখা যাক আজকে কি পড়তে হবে। অ্যামাগা বক্র পড়তে হবে, যেটা মারাত্মক ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যদি টেস্ট পেপার দেখো বড় ভাইয়া আপুদের, তখন দেখবা যে প্রায় 50% কোয়েশ্চেন না হইলেও 40% কোয়েশ্চেনে এই অ্যামাগা বক্র একে তারপরে হচ্ছে তোমার কি করে প্রশ্ন রেইজ করে। হ্যাঁ, যে সৃজনশীল প্রশ্নগুলো, এগুলোর জন্য অ্যামাগা বক্র ব্যাপারটা খুব আর্জেন্ট, খুব আর্জেন্ট, খুবই আর্জেন্ট, আবারও বলতেছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এইখান থেকে মূলত হচ্ছে তোমার শুরু হয়েছে কি, এইখান থেকে হচ্ছে তোমার শুরু হয়েছে হচ্ছে পরিবেশ অংশ। এইটুকু হচ্ছে পরিবেশ অংশ, আর উপরের ওইটা হচ্ছে মোটামুটি বলা যায় তোমার ওই যে গ্যাস ডায়নামিক্স এর লাস্ট পার্ট, হ্যাঁ, অ্যামাগা বক্র আর কি, যেটা আমরা সবার শেষে শিখতেছি। আচ্ছা, চলো দেখা যাক কি হয়। অ্যামাগা বক্র শিখতে হবে। তো এটা শেখার জন্য আমি তোমাদেরকে একটা ছক দেখাই, যেটা বইতে নাই। এই রকম ছক সহ ডেটা দেখলে ভালো বোঝা যায়, হ্যাঁ, ভালো ফিল করা যায়। ক্যালকুলেটরটা একটু দাও আমাকে, রবিন। ও আছে এখানে, ঠিক আছে। তো আমাদের হাতে ক্যালকুলেটর লাগবে, তোমরাও পারলে একটু ক্যালকুলেটর নিয়ে বসো, খুব ভালো হবে আর কি। হ্যাঁ, দেয়ার আই হ্যাভ গট মাই ওন ক্যালকুলেটর। সো খেলা হবে, চলো। তো আমি একটু প্রথমে ভূমিকা করে নেই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখব যে বয়েলের যে সূত্রটা, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য দেওয়া হয়েছিল, অর্থাৎ আইডিয়ালাইজড একটা কন্ডিশন ধরে নেওয়া হয়েছিল যে গ্যাসগুলো এত কিউট, গ্যাসগুলো এত সুন্দর, গ্যাসগুলো এত ভালো। বাস্তবে আমরা পরে দেখলাম যে গ্যাসগুলো আসলে এত ভালো না, অর্থাৎ তাদেরকে যে পরিমাণে চাপ দেওয়া হয় তারা সেই অনুপাতে সংকুচিত হয় না। তাহলে দুই টাইপের গ্যাস আছে, একটা হচ্ছে চাপ দিলে বেশি সংকুচিত হয়ে যায়, যতখানি হওয়ার কথা তার চেয়ে বেশি হয়। আর আরেক টাইপের গ্যাস আছে, তারা হচ্ছে যতখানি সংকুচিত হওয়ার কথা অতখানি হয় না। তো যার ফলাফলে কি হয়, ধরো তোমার এক বন্ধুর বাসায় তুমি গেছো। তো বন্ধুর আব্বু, তোমার আঙ্কেল বলছে যে সোফায় বসো ড্রয়িং রুমে, ও আসতেছে। তো সোফাটা দেখে তোমার তো একটা ধারণা হয় যে এটা একটা সুন্দর সোফা, বাহ, বসি চলো। তো বসার পরে যেটা হয়েছে, কিছু সোফা আছে অনেক পুরাতন, সেই সোফার উপরে তুমি বসা মাত্র তোমার এক্সপেকটেশনেরও বাইরে তুমি বেশি চেপে ভিতরে ঢুকে যাও, ফোমটা অনেক বেশি নরম। আর কিছু সোফা আছে যেগুলো একটু নতুন টাইপের বা একটু খটোমটো টাইপের, ওগুলাতে বসার পরে তোমার যতটুকু স্প্রিংিং হওয়ার কথা, যতটুকু ভিতরে যাওয়ার কথা, তার চেয়ে কম ভিতরে যাও। বুঝো নাই? তার মানে বাস্তবের যে গ্যাসগুলো তারা দুই প্রকার হবে। একটা গ্যাস হবে হচ্ছে অধিক সংকুচিত হয়, বেশি সংকোচনশীল, আর একটা হবে হচ্ছে কম সংকোচনশীল, চাপ দিলেও তেমন একটা ছোট হতে চাবে না। আমি বলছি না চাপ দিলে বড় হয়ে যাবে, চাপ দিলে ছোট হবে ঠিকই, কিন্তু যতখানি ছোট হওয়ার কথা অতখানি ছোট হবে না। জাস্ট লাইক, আরো একটা উদাহরণ দেওয়া যাক। বাস্তবে যে স্টুডেন্ট গুলো আছে তারা দুই টাইপের। শাহির ভাই আমাকে ধরে নিয়ে আসছে শিখতে, বলছে আরিফ তুমি কি জানো ওরা খুবই কিউট, তুমি যতটুকু বকা দিবা ততটুকু কথা শুনবে। তুমি যদি চাও ওরা 3 ঘন্টা পড়ার মতো একটা বকা দিছো, এই পড়িস না কেন, তাহলে ওরা 3 ঘন্টা ধরে পড়ে উঠে চলে যাবে, তারপরে যে আবার সিনেমা দেখবে, টিভি দেখবে, দেখে আস্তে খেয়ে দিয়ে ঘুমায় পড়বে। আর যদি তুমি চাও যে ওদের আরো বকা দিবা, তাহলে আরো পড়বে। ঠিক সমানুপাতিক হবে, পারফেক্টলি প্রপোর্শনাল। কিন্তু বাস্তবে আমি দেখলাম দুই টাইপের পোলাপাইন আছে। একটাকে ঝাড়ি দিলে বেশি ভয় পায়, অর্থাৎ ওর গায়ে জ্বর চলে আসে, ও পড়ালেখা করতে পারে না 1 সপ্তাহ ধরে। আর কিছু টাইপের পোলাপাইন আছে যাদেরকে ঝাড়ি দিলে, ওই একই ঝাড়ি, ওরা করে কি, পরে আধা ঘন্টা পরে আবার উঠে চলে যায়, অথচ আমি ঝাড়ি দিছিলাম 3 ঘন্টা পড়ার সমান। ব্যাপারটা এরকম আর কি। এমন কারো ক্ষেত্রে হবে না যে বকা দিলে উল্টে আমার দিকে আগায় আসবে যে কি হয়েছে তোমার, আমাকে বলো, এরকম কখনো হবে না আর কি। ঠিক আছে, তো আমরা এই দুই টাইপের গ্যাস নিয়ে একটু যদি কাজ করি, দেখো এখানে 3টা ঘর আছে, ভলিউমের এখানে 3টা ঘর আছে। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। সো মাঝখানের যে ঘর, এখানে আমরা বসাবো আইডিয়াল গ্যাসের ভলিউম।
বামে বসবে আমাদের এক টাইপের অনাদর্শ গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস, এই টাইপের এই পাশে বসবে আরেক টাইপের অনাদর্শ গ্যাসের অর্থাৎ বাস্তব গ্যাসের। তো আমরা প্রেসার সবাইকেই একই জায়গা দিয়ে নিয়ে যাব, অর্থাৎ প্রেসার সবাইকে আমরা প্রথমে 2 অ্যাটমসফিয়ার চাপে রাখবো, তারপরে 4 অ্যাটমসফিয়ার, তারপরে 5, তারপরে 7, তারপরে 10, এরকম করে একটু একটু করে তারপরে প্রেসার বাড়াবো এবং তার ভলিউমটাকে লক্ষ্য করে এখানে রেকর্ড করব, ঠিক আছে? সো এখানে যদি ভলিউম ডিফারেন্ট ডিফারেন্ট পাই তাহলে আমরা পিভিটাও ডিফারেন্ট ডিফারেন্ট পাবো, বুঝতেই পারতেছো। সো এইটা ধরো তোমার P1, এটা তোমার P1, এটা তোমার পরবর্তী প্রেসার অ্যাপ্লাইড প্রেসার, এটা তোমার P3, এটা হচ্ছে P4, এটা হচ্ছে তোমার P5, এরকম 5টা চাপ নিয়ে কাজ করব। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? কথা ছিল যে P1 V1 ইকুয়াল টু হবে তোমার P2 V2 ইকুয়াল টু হবে তোমার P3 V3, এরকম হওয়ার কথা ছিল, তাই না? চলো দেখা যাক কি হয়। ধরো প্রথমে তুমি যে গ্যাসটা নিয়েছিলে আদর্শ গ্যাস ছিল, সেটা 2 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার গ্যাস তুমি নিয়েছিলে, 50 লিটার। তাহলে বলো তো তখন পিভি এর গুণফল কি হবে? এটা যেহেতু মাঝখানে লিখছি, এটারও আমি মাঝখানে ডেটাটা লিখবো। গুণফল হবে তাহলে হচ্ছে তোমার 2 × 50 মানে কত? 100। এইটা কিন্তু তোমার কি বলতো, এটা কিন্তু তোমার P1 V1, প্রথম অবস্থার চাপ প্রথম অবস্থার আয়তনের গুণফল 100। তাহলে চলো এবার আমরা একটু এখানে প্লট করি। এখানে এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের প্রেসার, এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের প্রেসার, এইখানে আমরা বসাচ্ছি প্রেসার। আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে তোমার পিভি এর গুণফল। এইখানে রাখবো আমরা পিভি এর গুণফল। পি পি এ পাশে বসাইলে এই পাশে ভি বসাবো, ব্যাপারটা এরকম না। এমাগা সাহেব যে কাজটা করছেন যে এদিকে রাখছেন হচ্ছে পিভি, পিভি অর্থাৎ চাপ আয়তনের গুণফল বসাইছেন, খুবই চালাক মানুষ ছিল ম্যাথমেটিক্যালি। সো আমরা ওই জিনিসটা দেখি। চলো তাহলে আমাকে একটু বলো, কমেন্ট অন করো যে এইখানে প্রেসার কত, এই পয়েন্ট একেবারে বিগিনিং পয়েন্ট অরিজিনে প্রেসার কত বলো। রবিন পানি খাবো, পানি আনতে বলো। 0 অ্যাটমসফিয়ার, তাই তো? মানে ধরো এগুলো প্রেসার সব অ্যাটমসফিয়ারে আছে। ওকে, সো এখানে 0 অ্যাটমসফিয়ার আসলে না, এইখানে হচ্ছে আমাদের 2 অ্যাটমসফিয়ার চাপ। তার কারণটা হচ্ছে আমার এখানে 0 অ্যাটমসফিয়ার প্রেসার নিয়ে কোনো কাজ নাই, আমি 0 দিয়ে শুরু করি না, আমি শুরু করছি 2 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে। দ্যাটস ওয়াই আমি এখানে 2 দিব। আমার কথা কি বুঝছো? ওকে, তাহলে এখানে দেখো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝাই। ধরো তোমরা আমার কাছে পড়তে আসছো শিখতে, তো কিছুদিন পর তোমাদের আব্বুরা আমার সাথে যোগাযোগ করছে যে ওদের পড়াশোনার কি অবস্থা স্যার বলেন। তো তাদেরকে আমি একটা গ্রাফ দেখাচ্ছি, একটা রিপোর্ট গ্রাফ দেখাচ্ছি। সেই গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ওদের বয়স, বয়স, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ওদের জ্ঞানের লেভেল, জ্ঞান। এখন এই গ্রাফটাতে কি হওয়ার কথা? সেটা হচ্ছে বয়স যত বাড়তেছে তত তোমার কি হবে? যতদিন যাইতেছে, আমি গরুগুলার ক্ষেত্রে লক্ষ্য করছি যে প্রথমে জ্ঞান এদুরা ছিল ধরো, তারপরে এদুরা হইছে, তারপরে এদুরা হইছে, তারপরে এদুরা হইছে, তারপরে নেগেটিভে চলে গেছে, এরকম আর কি। এরকম একটা গ্রাফ পাওয়া যাইতেছে। আমার কথা বুঝছো? ধরে নাও এরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে, তো তোমার সাথে আমার এই ক্যালকুলেশন শুরু হয়েছে কবে? তোমার বয়স যখন ধরো 18 বছর বয়স, তখন তুমি আমার কাছে আসছো। সো গ্রাফের এই ইনিশিয়াল পয়েন্টটা আমি যদি জিজ্ঞাসা করি যে এটা কত, তুমি বললে এটা 0 বছর বয়স দিয়ে শুরু করেন। না কেন, আমার তো 18 থেকে খেলা শুরু হয়েছে। তাহলে এখানে আমার 0 রেখে লাভটা কি? আমার তো এখানে 18 রাখা উচিত। তোমরা কি বুঝছো আমার কথা? এই গ্রাফের অ্যাকচুয়াল শুরুটা কিন্তু আরো বহু বামে। এই গ্রাফ শুরু হয়েছে কিন্তু আরো অনেক বামে থেকে। কিন্তু আমার এত বামে যেয়ে লাভ নাই। আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে আমার 18 বছর বয়স থেকে ওই বাচ্চাটার কি অবস্থা চলতেছে, সেটা আমার কনসার্ন। তোরা কি বুঝছো আমার কথা? গ্রাফের এই পিছনের পার্টটা আমার দরকার নাই। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে শুরু করবো, এইটাই আমার 18 পয়েন্ট। বুঝা গেছে? এইখানে কোনো এক জায়গায় আছে তার 0 বছর বয়স, এটা লিটারালি নট মাই কনসার্ন, আমার কনসার্ন এইখান থেকে। দ্যাটস ওয়াই আমরা এই গ্রাফটাও শুরু করবো এখানে কত, 2 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে। সবাই বুঝছস তো নাকি বুঝছস নাই? আচ্ছা, আফসানা বলতেছে আমরা কি সবসময় পি নিচে এবং পিভি উপরে রাখবো? না বাবা, তুমি ইচ্ছা মতো বসাইতে পারো, তবে এটা যেহেতু অ্যামাগা বক্র, অ্যামাগা সাহেব যেভাবে আঁকছিলেন তোমারও ওইভাবে আঁকা উচিত, তা নাহলে এটা তোমার বক্র হয়ে যাবে। অ্যামাগা বানানটা ইংরেজিতে এরকম, AMAGAT, অ্যামাগা, অ্যামাগা কার্ভ, অ্যামাগাস কার্ভ, CURV, অ্যামাগাস কার্ভ, এরকম আর কি বানানটা। টিটা সাইলেন্ট থাকবে, টিটা উচ্চারিত হবে না। বুঝতে পেরেছো?
আচ্ছা এবার আসো, ঘটনাটা কি আমাদের তাহলে দাঁড়াইলো, প্রেসার যখন 2 অ্যাটমসফিয়ার তখন আমাকে বলো পিভি এর গুণফলটা কোথায় ছিল, আমরা দেখতে পাচ্ছি 100-তে ছিল। তাহলে আমরা ধরো 100 ধরে নিলাম, এই জায়গায় ধরা গেল এইটা হচ্ছে তোমার 100 পয়েন্ট। ওকে, এরপরে প্রেসার বাড়ায় তুমি করছো 4 অ্যাটমসফিয়ার, যখন তুমি 4 অ্যাটমসফিয়ার করছো তখন তার ভলিউম হওয়ার কথা কত বলো, আইডিয়াল গ্যাস যদি হয়, যদি একটা আদর্শ গ্যাস হয় তার আয়তন কত হওয়ার কথা বলো তো? একশো? ভলিউম তো 100 হওয়ার কথা না, কি ছাগল রে, 200, এটা হওয়ার কথা 25। কেন? কারণ P1 V1 এর গুণফল যা ছিল P2 V2 এর গুণফলও তাই হওয়ার কথা। তাহলে P1 V1 যদি হয় আমার 100, তাহলে P2 V2 কত হবে? 4 × 25, তার মানে 4 × 25 কত? 100। এইটাই আইডিয়াল বিহেভিয়ার, এইটাই আইডিয়াল বিহেভিয়ার, যে চাপ যত গুণ বাড়াবো, চাপ যত গুণ করছি, কত গুণ করছো, দ্বিগুণ করছো, তাহলে আয়তন ঠিক অর্ধেক হবে, 1/2 হবে। বুঝিয়াছো আমার কথা? হুম। আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে, দেখো আগের বার আমাদের কোথায় ছিলাম, আগের বার আমরা এইখান থেকে ধরো এতখানিকে ছিলাম, এতখানি হাইটে ছিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই হাইটটাই এদিকে আসবো, ধরো এটা হচ্ছে তোমার 4 অ্যাটমসফিয়ার প্রেসার জোন, এটা তাহলে এটা হচ্ছে 4 অ্যাটমসফিয়ার প্রেসার। এখন তুমি কোথায় থাকবা? এই পয়েন্টে থাকবা। ওকে, এরপরে তুমি প্রেসার করছো 5 অ্যাটমসফিয়ার, তাহলে আয়তন হওয়া উচিত কত বলেন তো? 20। তার কারণটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তনের গুণফল সবসময় একই জায়গাতেই থাকার কথা, পিভি এর গুণফল একই থাকার কথা। তাহলে আমাদের কি হচ্ছে, এই পয়েন্টটাকে আরেকটু ডানে ছড়াই, ধরলাম এটা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার প্রেসার পয়েন্ট আমাদের, এই যে 5 অ্যাটমসফিয়ার প্রেসার পয়েন্ট, তখন আমাদের পিভি এর গুণফল থাকার কথা এই জায়গায়। ওকে, আচ্ছা এই যে একজন ধরে ফেলছে জারিফ, স্ট্রেট লাইন পাবো এক্স্যাক্টলি। যখন 7 অ্যাটমসফিয়ার চাপে নিয়ে যাব তখন তোমরা একটু আমাকে বলো আয়তন কত হওয়া উচিত, বলো তো কত হওয়া উচিত? 100/7 মানে আসবে হচ্ছে 14.28, ভলিউম হওয়ার কথা 14.28 লিটার। তাহলে আমাদের পিভি এর গুণফল এখনো কত থাকবে? 100তেই থাকবে। বুঝিয়াছো? আচ্ছা তাহলে এবার আমরা একটা কাজ করি, এটাকে আর একটু সরায় নিয়ে যাই, 7 অ্যাটমসফিয়ার চাপ মানে মোটামুটি ধরো এইরকম একটা জায়গা আর কি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার 7 অ্যাটমসফিয়ার চাপ, এটা 7 অ্যাটমসফিয়ার, এবং তখন পিভি এর গুণফলটা এই জায়গায়। যখন 10 অ্যাটমসফিয়ারে নিয়ে যাব তখন আয়তন হওয়ার কথা 10, কারণ পিভি এর গুণফল আমার থাকা লাগবে হচ্ছে 100। ওকে, সবাই বুঝতে পারতেছো? নাইস। ধরো 10-এ নেওয়ার মানে এই জায়গায় নিয়ে গেছি, তখন আমার পিভি এর গুণফল হবে কত? 100। তার মানে হচ্ছে আমরা এবার এটাকে সরি সরায় ফেলি, এটার আর কাজ নাই। ওকে, তার মানে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে হচ্ছে এই টাইপের, এইখান থেকে শুরু করে এই রকম একটা লাইন পাবো। ডান, বুঝিয়াছো? সমান্তরাল। এখন এটা কিসের সমান্তরাল, কোন অক্ষের বলো তো? এটা কাদের আচরণ? এটা হচ্ছে আদর্শ গ্যাসের আচরণ। এক্স অ্যাক্সিসের না, আমরা এইভাবে বলবো না, এক্স অ্যাক্সিস বলবো না, আমরা বলবো চাপীয় অক্ষের সমান্তরাল। কারণ আমি এই গ্রাফটা যদি আঁকতাম, ওই যে তোমাদের কে জানি বললো যে যদি আমি এইভাবে আঁকি যে এক্স অক্ষে রাখি হচ্ছে এক জিনিস, মানে উল্টায় দেই, আমি যদি এক্স অক্ষে তোমার ধরো যে পিভি বসাই আর ওয়াই অক্ষে যদি বসাই পি, তাহলে গ্রাফটা কেমন হইতো জানো? তখন গ্রাফটা হইতে হচ্ছে এই টাইপের, এরকম। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? এইটাই আদর্শ আচরণ হইতো, উলম্ব হইতো এরকম খাড়া এবং এক্স ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সো আমরা এই জন্য বলবো চাপীয় অক্ষের সমান্তরাল, এবং এইটাই হইতো হচ্ছে তোমার কি আদর্শ আচরণ গ্যাসের, মানে আদর্শ গ্যাসের আচরণ। এবং এই জন্য তোমার ওই মেডিকেল স্টুডেন্টদের জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা থাকে বা মেডিকেল ভর্তিচ্ছু যারা থাকে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। বইতে লেখা আছে যে এক্স অক্ষের সমান্তরাল হয় আদর্শ গ্যাসের জন্য অ্যামাগা বক্র, ও মুখস্থ করতেছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। ভর্তি পরীক্ষার সময় এরকম একটা গ্রাফ এঁকে দিছে, গ্রাফের ক্ষেত্রে করছে কি এরকম, মানে ধরো এটা নাই, তোমারে বলছে যে ওয়াই অক্ষে চাপ এবং এক্স অক্ষে পিভি বসিয়ে যে অ্যামাগা বক্র পাওয়া যায়, বা এটা এঁকে দিয়ে বলছে যে এক্ষেত্রে আদর্শ গ্যাসের গ্রাফটি কেমন হবে। অপশনে তো লেখা আছে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ এরকম বলা আছে। ও বলতে কিন্তু এক্স অক্ষ দাগায় দিয়ে চলে আসবে, ও বোঝেও না। তো এই জন্য যেটা করতে হবে, বুঝতে হবে, না বুঝলে ঝামেলা। বুঝিয়েছো আমার কথা?
হ্যাঁ, পিভি বরাবর সবসময় স্ট্রেট লাইনই পাবা যদি আদর্শ গ্যাস হয়, তনু যেটা জিজ্ঞাসা করেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে, চলো আমরা পেছনে যাই। এটা তো গেল সুখের বিষয়, সুখের মুহূর্ত, আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, কত আনন্দ, কত কত সুখ। এইবার আসো অনাদর্শ গ্যাস নিয়ে কাজ করি, অর্থাৎ বাস্তব গ্যাস নিয়ে। তুমি এবার বাস্তব গ্যাস কতখানিক নিবা এবং কোন টাইপের নিবা আগে সিদ্ধান্ত নাও। প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে তোমাদের একটু ফাজিল টাইপের গ্যাস, অর্থাৎ শক্ত গ্যাস, বুঝছো? চাপ দিলেও গ্যাসটা কি হইতে চায় না, ছোট হইতে চায় না, এই টাইপের গ্যাস। বোঝা গেছে? এমন গ্যাস নিব যে গ্যাস চাপ দিলেও ছোট হইতে চায় না। অর্থাৎ তোমার বন্ধুর বাসায় এখন হচ্ছে শক্ত সোফা নাকি নরম সোফা, বলো তো? কোন কোন টাইপের সোফার কথা বলতেছি? হার্ড একটা সোফা নাকি সফট সোফা, বলেন? হার্ড, শক্ত সোফা, চাপ দিলেও তেমন একটা ছোট হইতে চায় না। তাদের ক্ষেত্রে আমাকে বলো, ইনিশিয়ালি কত আয়তন নিব আমরা? ইনিশিয়ালি আমরা কত আয়তনের গ্যাস নিব? চাপ তো 2 অ্যাটমসফিয়ারের নিব বুঝছি, আয়তন কত নিব? সেটা হচ্ছে 50 লিটার আয়তনই নিব। তার কারণটা হচ্ছে ওই গ্যাসটা যেন কমপ্লেইন করতে না পারে যে আপনি তো আমাকে ডিফারেন্ট অ্যামাউন্টে নিছিলেন, আদর্শ গ্যাস যে অ্যামাউন্টে নিছেন আমাকে তো ওই অ্যামাউন্ট নেন নাই, তাহলে আমি কেন একই বিহেভ করবো, আমি তো ডিফারেন্ট বিহেভ করবো। বুঝিয়াছো আমার কথা? এমনকি তুমি যখন সফট গ্যাসটা নিবা তখনও তুমি 50 লিটার নিবা। কন্ট্রোল মাইনাস, রবিন কন্ট্রোল মাইনাস চাপো। আচ্ছা, সো ঘটনা হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল প্লাস। ওকে, সো ঘটনা হচ্ছে আমরা যে কোনো গ্যাসকে, আদর্শ নেই বাস্তব নেই, যে কাউকে নেই, সফট গ্যাস হার্ড গ্যাস যে গ্যাসই নেই না কেন, ইনিশিয়ালি প্রেসার এবং ভলিউম আমরা সেম রাখবো, সো দ্যাট আমাদের এক্সপেকটেশন থাকবে যে ও যেন আদর্শ আচরণ করে, কিন্তু আসলে করবে না, দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনিশিয়ালি আমাদের চাপ আয়তনের গুণফল কত ছিল ভাই? 100 ছিল। তাহলে বলো, প্রেসার যখন 2 ছিল, 2 অ্যাটমসফিয়ার প্রেসার, তখন আমাদের চাপ আয়তনের গুণফল এখানেই ছিল, 100তে ছিল। প্রেসার যখন তুমি বাড়াবা, 4 অ্যাটমসফিয়ারে আসবা, তখন তার আয়তন কত হওয়া উচিত? 25 হওয়া উচিত। কিন্তু সে তো আদর্শ না, সে তো বাস্তব এবং শক্ত গ্যাস। তাহলে তার আয়তন কি 25 লিটার হবে নাকি 25-এর চেয়ে বেশি থাকবে নাকি কম থাকবে, বলো তাড়াতাড়ি বলো। বেশি থাকবে। তার কারণটা হচ্ছে গ্যাসটা হচ্ছে শক্ত টাইপের গ্যাস, গ্যাসটাকে চাপ দিলেও ছোট হইতে চায় না। যদি ছোট হতে না চায় তাহলে একটু সে ফুলে থাকবে। এই দেখো, এটা ছিল 50 লিটার, 50 থেকে চাপ দিছো তুমি এমন ভাবে তোমার এক্সপেকটেশন 25-এ আসবে, 25-এ না আসে সে একটু মাথা উঁচু করে রাখবে। আমার কথা কি বুঝছো? বেশি থাকবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা হবে এখন সেটা হচ্ছে 25 লিটার না হয়ে ধরে নিলাম সে হচ্ছে থাকলো তোমার 28 লিটারে। যদি থাকে তাহলে এবার একটু গুণ করে দেখো তো কত হয়। 108 হবে মনে হয় আর কি, সরি 112। তাহলে 4 × 28, 112, 112। তাহলে দেখো এই গুণফলটা যেটা থাকার কথা ছিল এই বরাবর, এই যে এই বরাবর, এটা না থেকে একটু উপরের দিকে উঠে যাচ্ছে এইখানে। বুঝিয়াছো? এইবার দেখো, চাপ যখন তুমি 5 অ্যাটমসফিয়ার করবা তখন তার আয়তন হওয়া উচিত ছিল 20। সে তো 20 হবে না, 20-এর চেয়ে একটু উঁচু হয়ে থাকবে। বুঝতে পারছো? তো 20-এর চেয়ে উঁচু হয়ে থাকলে কত, কত গেস করো, গেস করো কত হইতে পারে? বলো কত হবে? 25, 23 কিছু একটা। আচ্ছা ধরো যে 23, 24, ধরো 23.5 ধরলাম, এরকম থাকবে আর কি আয়তনটা। ফিল করার চেষ্টা করো যে আয়তনটা বড় হয়ে থাকবে, যে আয়তন ছোট হওয়ার কথা অত ছোট হবে না, একটু বড় হয়ে থাকবে। তাহলে গুণ করলে কত হয়? 5 × 23.5, আমাদের কত আসে? এটা এটা আসে হচ্ছে 117.5। সো ইট বিকামস 117.5। তার মানে এই পয়েন্টটা আরেকটু উপরে উঠে যাবে, আরেকটু উপরে উঠে যাবে। বুঝতে পারছিস? আচ্ছা, প্রেসার যখন 7 অ্যাটমসফিয়ার তখন তোমার এক্সপেকটেশন সে 14.2 লিটার, 28 লিটার হবে, বাট অ্যাকচুয়ালি সে আরো বড় হয়ে থাকবে। তো কত ধরা যায়? বলো। ধরো সে থাকলো হচ্ছে 18-20 লিটারের কিছু একটা, ধরো 18 লিটার ধরলাম, জাস্ট ধরা জিনিস, বাট বোঝো এরকম কিছু একটা থাকবে। তাহলে গুণফল হবে কত আমাদের? 126। আরো উঠে গেছে এরকম। আমাদের আর দরকার নাই, আমরা বুঝতে পারছি ঘটনাটা কি হচ্ছে, যে এখান থেকে একটা সরল রেখা পাবো আমরা আর কি। তারপর একটা করি, 10 অ্যাটমসফিয়ার চাপে আয়তন হওয়ার কথা ছিল 10 লিটার, সে তো আরো বেশি থাকবে। ধরো সে আছে হচ্ছে 14 লিটারে। 14 লিটার থাকলে কত হবে? 140 হবে গুণফল। তাহলে পয়েন্টটা আরো লাভ দিয়ে উপরের দিকে উঠবে। তার মানে গ্রাফের টাইপটা হবে হচ্ছে এরকম, এখান থেকে সোজা এই যে এরকম উঠতে থাকবে। বুঝিয়াছো আমার কথা ছোট্ট বন্ধুরা?
আচ্ছা এবার বলো তো এটা কেমন টাইপের গ্যাস, এটা কেমন টাইপের গ্যাস বলো বন্ধু? এটা কি অধিক সংকোচনশীল নাকি কম সংকোচনশীল? অবশ্যই বাস্তব, তোমাদের কথা সত্যি, বাট এটা কি অধিক সংকোচনশীল নাকি কম সংকোচনশীল? কম সংকোচনশীল, ভেরি গুড। তাহলে এখানে লেখো এটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 1 রিয়েল গ্যাস, টাইপ 1 রিয়েল গ্যাস, এবং এটা হচ্ছে কম সংকোচনশীল, কম সংকোচনশীল, কম সংকোচনশীল। একটু ছোট করে লিখতেছি, একটু পরে যায় বড় করে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে কম সংকোচনশীল গ্যাস। ওকে, এবার আসো, এবার আমরা একটু বেশি কিউট পোলাপাইন নিয়ে কাজ করব, বেশি ভদ্র। বেশি ভদ্র পোলাপাইন নিয়ে কাজ করাটা বেশি জটিল, একটু পরেই দেখতে পারবা, এখনই দেখতে পারবা। বলো প্রথমে তাকে তুমি কত আয়তন নিবা, 2 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন গ্যাস নিবা? 45 কেন, 50, রাইট। ইনিশিয়ালি সবাইকে সেম অ্যামাউন্ট নিবা, কেউ যেন কমপ্লেইন করতে না পারে যে ভাই আপনি আমাকে ডিফারেন্ট অ্যামাউন্ট নিছিলেন, দ্যাটস ওয়াই আই হ্যাভ বিহেভড ডিফারেন্টলি। বুঝিয়াছো? 50 লিটার নিব, তাহলে গুণফল প্রথমে কত? 100। যদি 100 হয়ে থাকে তাহলে আমার প্রথম অবস্থার গুণফল তো এইখানেই আছে, নাইস, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি, এগুলাকে একটু সবুজ দিয়ে লিখি, ভালো হবে। সবুজ, সবুজ কি দেখা যায়? আমার মনে হচ্ছে না। এটা মনে হয় দেখা যাবে। ওকে, ঠিক আছে না? ওকে, তাহলে এবার আসো, পয়েন্ট প্রথমটা এখানে, পরের পয়েন্টটা কোথায়? 4 অ্যাটমসফিয়ার চাপে যখন যাব তখন তার আয়তন হওয়ার কথা ছিল 25 লিটার, এবার সেটা কমে যাবে, কমে কত হবে? তোমাদের অনেকেরই মতামত 23। ঠিক আছে, এই তো বুঝতে পারতেছো, আমার মানে এক্সেপ্ট মাই চুমা, কলিজার টুকরা, কলিজার ছোট ছোট টুকরা, বেশি বড় না, ছোট টুকরা, গরু ছাগল কিলায় মারি বলবো। দেখো বন্ধু, তাহলে এখন গুণফল কত হবে বলো? 4 অ্যাটমসফিয়ার চাপ তোমার, আর ভলিউম হচ্ছে 23, তাহলে 4 ইন্টু 23 কত ভাই? 4 23 92, 92। এটা উঠে গেছিল, এটা নেমে যাচ্ছে, এই যে একটু নিচে চলে আসছে। 5 অ্যাটমসফিয়ার চাপে তার আয়তন হওয়ার কথা ছিল 20, এখন সে আরো কম হবে, কত পাবো বলো, গেস করো। ধরো আমাদের 17 ধরলাম, তাহলে এটা যদি 17 ধরো তাহলে 5 17 কত? 85, 85। তার মানে আরেকটু নেমে গেল, আরেকটু নেমে গেল, যেখানে ছিল সেখান থেকে আরেকটু নেমে আসলো। আচ্ছা, তারপরে এবার আসো, 7 অ্যাটমসফিয়ার চাপে আয়তন হওয়ার কথা ছিল 14.28, যদি এটা আদর্শ গ্যাস হতো, বাট এটা তো আদর্শ না, আরেকটু কম হবে, কত হবে? ধরে নিলাম 13 লিটার আয়তন হয়েছে, 13 লিটার। তো 13 লিটার হইলে, এই আমার কথা ঠিক আছে তো না? দেখো আয়তন যা হওয়ার কথাও কিন্তু তার চেয়ে কম হয়েছে, ঠিক আছে? যখন কম কমে গেছো তখন গুণফল কত দেখো তো, 7 13 কত? 7 13 হচ্ছে 91। আচ্ছা, তাহলে এবার 7 অ্যাটমসফিয়ার চাপে এবার আবার একটু উপরে উঠে গেছে। আই এম সরি বাট ইট ইজ হ্যাপনিং, কিচ্ছু করার নাই। আচ্ছা, তারপরে এবার আসো, যখন 10 অ্যাটমসফিয়ার চাপ তখন তার কত হওয়ার কথা ছিল? 10 লিটার আয়তন, বাট সে একটু বেশি হয়ে থাকবে। কত থাকবে? ধরে নিলাম সে হচ্ছে তোমার 11 লিটারে আছে। 11 লিটারে, সরি সরি সরি, তার তো একটু ছোট হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে ধরো 9.6 লিটারে আছে, তাহলে কত? 10 ইন্টু 9.6 মানে কত? 96, 96। তাহলে এবার 10 অ্যাটমসফিয়ার চাপ কই যেন ছিল? এইখানে কোন এক জায়গায় ছিল, এইখান থেকে সে আরো কাছে চলে গেছে। তার মানে আমার এই আঁকাটা ভালো হয় নাই, তোমরা একটু বুঝে নিও আর কি, মানে এগুলো তো আমি, ওহো, এগুলো তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বলতেছি। এই বস্তুটা আর একটু কাছে, এই বস্তুটা একটু কাছে নিয়ে যাও, এটা একটু কাছে নিয়ে যাও, তাহলে আরো ভালো বুঝবা। এই যে, তাহলে সোজা কথা ভাই, গ্রাফের টাইপটা হয় কি, প্রথমত নিচে নামে, নিচে নেমে না তারপরে কি করে উপরে ওঠে। গ্রাফের টাইপটা হচ্ছে এরকম, প্রথমত নিচে নামে তারপরে উপরে ওঠে। বুঝছো? অহনা আলিম অনু বলতেছে ওর মাথায় সুইসাইডাল চিন্তা ভাবনা আসতেছে। গ্রাফ দেখে ওর মাথায় সুইসাইডাল চিন্তা ভাবনা আসতেছে।
কি কথাবার্তা রে ভাই। ওকে, এখন ঘটনা হইতেছে এইটাকে আমরা কি বলবো, এই গ্যাসটাকে আমরা কি বলবো, এটাকে নাম দিলাম আমরা, এটা হচ্ছে যে উপরে যেটা, এটা হচ্ছে টাইপ 2, টাইপ টাইপ 2 TYPE, টাইপ 2 রিয়েল গ্যাস। এবং এই গ্যাসটা কি বেশি সংকোচনশীল নাকি কম সংকোচনশীল বলো, বলো বেশি সংকোচনশীল নাকি কম? এটা হচ্ছে বেশি সংকোচনশীল, এটাকে আমরা বলি অধিক সংকোচনশীল, অধিক সংকোচনশীল, অধিক সংকোচনশীল গ্যাস। আচ্ছা, তো এখন ঘটনা হইতেছে এই গ্যাসগুলোর ক্ষেত্রে কিছু বিহেভিয়ারাল অ্যানালাইসিস আমাদের লাগবে পুরো জিনিসটার জন্য। সেটা হচ্ছে দেখো, আমি এই পুরো জিনিসটাকে একটু কপি করে অন্য পেজে নিয়ে যাই, তারপর ডিটেইল আলোচনা করি। হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবা। সব নিয়ে চলে যাই, সব এভরিথিং দ্যাট আই হ্যাভ হিয়ার, কন্ট্রোল সি, তাড়াতাড়ি চলে গেছে নাকি? আচ্ছা, এবার এখানে আমরা পেস্ট করে দেই। ওকে, চলে এসো বন্ধু, মাঝখানে তোমাকে অনেক বড় করে ফেলতে হবে, এত ছোট হইলে চলে? কি হয়েছে? হয় নাই তো, হয়েছে, কিছুটা হয়েছে, চলবে। এবার দেখো, খেয়াল করে দেখো, খুব ভালো করে বোঝো, এখানে কি জানি একটা আসে নাই। আহারে, এই বস্তুটা মিসিং গেছে। না, আসছে মনে হয়, না আসে নাই। রবিন, সব নষ্ট হয়ে গেল। এখানে একটা ছিল, আর হচ্ছে এই দিকে আর একটা ছিল। ওকে, ঠিক আছে এবার। আর এইদিকে ছিল আমাদের প্রেসার। হুম, নাইস। এখন তোরা আমাকে একটু বল, কোন গ্যাসগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, টাইপ 1 এর না টাইপ 2 এর? বলো। টাইপ 1 এর আইএমএফ, বলো আইএমএএফ বেশি নাকি কম? টাইপ 1 কোনটা বুঝছো তো? এই যে এটা, যেটা এটা হচ্ছে টাইপ 1। ইন্নালিল্লাহ, বলো। কম বেশি, বেশি কম, অনেকে অনেক রকম বলতেছে। টাইপ 1 যেটা, এই যে এই লাইনটা, আমি ওই বরাবর আর একটা লাইনটা নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। এই যে এখান থেকে গেছে ওই দিকে গেছে, এইটা, এটা হচ্ছে টাইপ 1। আরো দূরে সরাই দিই। বলো বলো বলো, আইএমএফ কম, এদের হচ্ছে আইএমএফ কম। খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন। কেন কম? এরা যেহেতু কম সংকোচনশীল, চাপ দিলেও ছোট হতে চাচ্ছে না, তার মানে অণুগুলোর নিজেদের প্রতি আকর্ষণ বল কম। বুঝিয়াছো? এখানে কারো আব্বুর নাম মনে হয় সাদ, তার ছেলে মেয়ে পড়ে মনে হয়। সাদ, সাদ কোথায়, সাদ কোথায়, এটা বারবার আসে। হু ইজ সাদ অ্যাকচুয়ালি? আই হ্যাভ নেভার সিন হিম কমেন্টিং। কার বাচ্চা কাচ্চা আছে এখানে? সাদ নামে কেউ একজন আছে, তার বাচ্চা কাচ্চা আছে। দে কলস দেয়ার ড্যাডিজ। হু ইজ দ্যাট সাদ? এই দেখতো, সাদকে খুঁজে বের করতো। গুরুত্বপূর্ণ কথার মধ্যে আব্বুদেরকে ডাকে, এটা তো ভালো না। এইখানে পাবি না, পুরো ডেটাবেজে সার্চ দে, সাদ নামের কেডা আছে, এটা খুঁজে বের কর। তার এত বয়সে কেন আমাদের সাথে ক্লাস করে, তার বাচ্চারা তারা ডাকে। হুম, সাদ আহমেদ, SAADAHMED। ওকে, এখন অধিক সংকোচনশীল যে গ্যাসগুলো, তাদের ক্ষেত্রে কি হবে বুঝতেই পারতেছো। এদের আইএমএএফ হবে হচ্ছে, এদের আইএমএএফ হবে হচ্ছে বেশি, চাপ দিলে বেশি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো, ছোট হাতের যে এ এর মান, এটা নিয়ে বুয়েটে একবার প্রশ্ন আসছে। ছোট হাতের যে এ, অর্থাৎ তোমাদের কি মনে পড়ে ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, পি প্লাস এন স্কোয়ার এ, পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি।
এই সমীকরণে ছোট হাতের যে এটা ছিল সেই ছোট হাতের এর মানটা কার ক্ষেত্রে বেশি হবে বলো? টাইপ 1 না টাইপ 2, কার ক্ষেত্রে বেশি হবে? বলো বলো বলো। এ এর মান বেশি কার ক্ষেত্রে হবে? বেশি কার ক্ষেত্রে হবে, টাইপ 1 না টাইপ 2? টাইপ 1 এর ক্ষেত্রে হবে হচ্ছে কম, আর এর ক্ষেত্রে এ এর মান হবে হচ্ছে বেশি। কেন বেশি? কারণ দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল কতটুকু ছিল, এইটুকু না, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। সো এর মান যার বড় তার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের মানটাও কি বেশি। বুঝিয়াছো? গেল। তারপরের কথা হইতেছে কোন গ্যাসটাকে তরলীকরণ সহজ হবে বলো? টাইপ 1 না টাইপ 2, কোন গ্যাসটাকে তরলীকরণ সহজ হবে বলেন? টাইপ 2 কে চাপ দিলেই ছোট হয়ে যাচ্ছে, সো অধিক সংকোচনশীল যেটা, এটার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তরলীকরণ সহজ। অনেকগুলো তথ্য দিচ্ছি কিন্তু এগুলো সব অবজেক্টিভ প্রশ্নে যে কোনটা কখন কাজে লেগে যাবে জানি না। তরলীকরণ সহজ ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে লেখা আছে, বুঝো। আর এটার ক্ষেত্রে বলা লাগবে তরলীকরণ কঠিন। তরলীকরণ কঠিন, অপেক্ষাকৃত কঠিন। এটা চাপ দিলেও গ্যাসটা ছোট হইতে চায় না, বুঝিয়াছো? আচ্ছা, সো এই হচ্ছে মূল কথা। এরপরে জেনে রাখো তোমাদেরকে একটা কথা বলা হয়েছিল যে আদর্শ গ্যাসের জেড কত, আমাকে একটু বলো তো আদর্শ গ্যাসের জেড কত বলতে পারবা? 1। সো এইটাই হচ্ছে সেই জেড এর ভ্যালু যেটাকে 1 ধরা হয়, গ্রাফে দেখলে ব্যাপারটা এরকম। আর বিচ্যুতি বলতেছিলাম আমরা জেড কে, যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসটা কতখানি বিচ্যুত হয় সেটা হচ্ছে জেড। সেই জেডটা যদি দেখতে চাও ব্যাপারটা হচ্ছে এরকম, এইটাকে কি আঁকলাম এটা, এইটাকে বলা হচ্ছে তোমার জেড। এই যে এটা সর্বোচ্চ কত দূরে গেছে, আদর্শ আচরণ থেকে কত দূরে গেছে, বুঝিয়াছো? আচ্ছা, এবার আমাকে একটু বলো জেড এর মান কাদের ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 হবে আর কাদের ক্ষেত্রে লেস দ্যান 1 হবে বলো? জেড এর মান টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে, জেড গ্রেটার দ্যান 1 নাকি লেস দ্যান 1? জেড এর পরিচয় মনে আছে? জেড ইকুয়াল টু হচ্ছে উপরে কি থাকে, ওই গ্যাসের আয়তন ভি রিয়েল ডিভাইডেড বাই আইডিয়াল ভলিউম। যে আইডিয়াল গ্যাস যদি সে হতো তাহলে তার কত আয়তন হওয়ার কথা, এটা হচ্ছে জেড। তাহলে দেখো এই যে হলুদ কালি দিয়ে আঁকা যেটা স্ট্রেট লাইন টাইপ 1, তাদের ক্ষেত্রে কি আয়তনটা বড় হয়ে থাকে, তার মানে এদের ক্ষেত্রে বলা লাগবে জেড গ্রেটার দ্যান কত 1, আর এদের ক্ষেত্রে বলা লাগবে জেড হচ্ছে লেস দ্যান 1। বুঝিয়াছো? এই যে নিচে নেমে যে উপরে ওঠে সবুজ গ্যাস, এটা হচ্ছে সবুজ গ্যাসের কথা বলছি, জেড লেস দ্যান 1। বুঝছো? এখানে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন, অনেকগুলো এমসিকিউ কোশ্চেন। আচ্ছা, তোমরা অনেকেই বলে থাকো যে ভাই এমসিকিউ ভালো পারি না, এমসিকিউ ভালো পারি না। ক্লাসের মধ্যে যদি কানে তুলা দিয়ে বসে থাকো আর যদি ভাবো যে যখনই বইতে দাগাই দিবে তখনই পড়বো, ওইটুকু শুধু শুনবো, তাইলে কাজ হবে না, তাইলে এমসিকিউ খারাপই পারবা। বুঝছো? আচ্ছা, এবার আসো, সেটা হলো এই পুরো গ্রাফটা দেখতে অনেক ভালো বুঝবা যদি তুমি এতটুকু চিন্তা করো। ডায়েরি দেখি একটা, ওই যে, হ্যাঁ, এই গ্রাফটা, আচ্ছা থাক লাগবে না, তুমি অনেক ভালো বুঝবা যদি তুমি শুধু এতটুকু লক্ষ্য করো। এইটুকু সব বাদ দিয়ে ওকে, এই যে এইটুকু যদি চিন্তা করো, দেখো কত সুন্দর। মাঝখানের এটা হচ্ছে আদর্শ আচরণ, থাকবে না, তোরা কি বুঝছো আমার কথা? মাঝখানের এটা হচ্ছে আদর্শ আচরণ, এক টাইপের গ্যাসের ক্ষেত্রে উঠে গেছে, এক টাইপের গ্যাসের ক্ষেত্রে হচ্ছে নেমে গেছে। কত সুন্দর। যেটা উঠে গেছে এটা হচ্ছে কম সংকোচনশীল, চাপ দিলেও ছোট হচ্ছে না। আর যেটা নেমে গেছে এটা হচ্ছে চাপ দিলে ঘেঁচাত করে ছোট হয়ে যাচ্ছে। সো প্রেসারটা একই রকম থাকে, প্রেসারটা একই জায়গা দিয়ে নেওয়া হয়, কিন্তু ভলিউমটা যা রিডিউস করে তার পিভি এর গুণফলও তো কমে যাবে। সহজ কথা। এখন আসি এখন আসি পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে যে কমে তো গেল ভাই বুঝলাম, কমে তো গেল ভাই বুঝলাম, কিন্তু ইতা কমি আবার উঠি গেল কেন, ইতার ওইচেটা কি? সেটা হচ্ছে এই যে বলতে বলতে প্রশ্ন চলে আসছে, আবরার মাহমুদ বলতেছে যে তুই নামছিলি তো সুন্দর লাগছিল, তুই নামে আবার উড়ি গেলি কেন, তোর কিসে, তোর কি ফ্যাটের মধ্যে কৃমি আসে? আসলে ঘটনাটা হচ্ছে কি দেখো, একটু মনে করে বলো,
সোজা যারা উপরে উঠে গেছে এরা কি ঘাউরা পোলাপাইন নাকি সফট পোলাপাইন, মানে বেশি সফট কোনটা? ঘাউরা না? আরে সোজা যেটা উঠে গেছে ওরা তো চাপ দিলে ছোট হয় না, তো ওটা একটু তেড়ামি করে। এটা হচ্ছে তেড়া গ্যাস, এটাকে বলতেছি আমরা তেড়া, তেড়া। আচ্ছা, যেটা নিচে নামছে ওটা কি বলতো? বেশি ভদ্র। এখন এই বেশি ভদ্র যারা, এদের নিয়ে ঝামেলা আছে, প্রচন্ড ঝামেলা। কেন ঝামেলা, কথা মনোযোগ দিয়ে শোনো। ধরো তোমার একটা তেড়া বন্ধু আছে যার কাছে তুমি 300 টাকা ধার চাইছো, ও তোমাকে 200 টাকা দিতে চান নাই, যা ওর কাছে ছিল ও দেয় নাই, তেড়ামি করছে, আর দিতে পারবো না সর। তারপরের দিন তুমি তার কাছে 1000 টাকা দিছো, 1000 টাকা ধার চাইছো, সে তোমাকে 800 টাকা দিয়ে বলছে আর দিব ভাই, পারবো না তো সর, তেড়ামি করছে, তাও ভালো। কিন্তু যে বেশি ভদ্র তার ক্ষেত্রে কি হয়েছে জানো? তুমি তার কাছে 300 টাকা যখন ধার চাইছো, তার কাছে ছিল ধরো 200 টাকার মতো, সে এবার বাসায় এসে খুঁজতেছে কি করা যায়। সে তার বইপত্র সব বিক্রি করে দিছে, জামা কাপড় যা ছিল বেচে দিছে, বেচে দিয়ে টাকা পয়সা বাইর করছে করে তোমার হাতে 500 টাকা তুলে দিছে। অর্থাৎ তুমি তার কাছে 300 চাইলে সে 500 ফেরত দেয়, বুঝছো না? তুমি তার চাপ দিলে যতটুকু ছোট হওয়ার কথা আরো বেশি ছোট হয়ে গেছে। রিলেট করো, রিলেট করো, রিলেট করো। এ কিন্তু শুধু গল্প নাই, কিন্তু গল্পের মধ্যে কিন্তু লিটারালি পড়ালেখার এক্সাম্পল দিচ্ছি আমি। সো তুমি তারে 300 চাইলে সে 500 দেয়, বুঝছো? তুমি তার কাছে যখন 1000 টাকা চাইছো, এবার সে বাসায় এসে দেখতেছে কি আছে, ও খাটটা তো বেচা যায়, সোফাটাও বেচা যায়, খাট আর সোফা বেচে নিয়ে তুমি তাই চাইছো তার কাছে 1000, সে তোমার 4-5 হাজার টাকা দিয়ে বলছে বন্ধু নে। এর পরের দিন তুমি তার মানে তুমি তার কাছে চাইছো 5,000 টাকা, সে এবার যায় আম্মুর দিকে তাকায় বলছে তোমার তো অনেক গহনা আছে, গহনা গুলো কোথায়, বের করো। সে মার গহনা বন্ধক থুইয়া টাকা পয়সা বাইর করছে, বেশি ভদ্র বলা, বন্ধুভক্ত। এই করার ফলে ঝামেলা যেটা হবে, তারপরের দিন তুমি তার কাছে যখন টাকা ধার চাইতে চাবা, তখন সে কি করবে জানো? তোমারে লাঠি নিয়ে দিবে, কারণ ওর সব বেচা হয়ে গেছে, ও এবার আর বেচতে পারতেছে না। যে চাপের প্রভাবে অতিরিক্ত সংকুচিত হয়ে যায়, সে একটা মুহূর্তে কোথায় পৌঁছায় জানো? তোমাদের কি মনে পড়ে যে বাস্তব গ্যাসগুলো চাপ খাইতে থাকলে একটা সময় কি হয় বলেন তো? চাপ দিতে থাকলে তাকে, একটু বুঝে দেখো মনে পড়ে কিনা, চাপ দিতে থাকলে তাকে একটা সময়ে তার এন্ড লিমিটে পৌঁছায় যায়। হোয়াট ইজ এন্ড লিমিট? যখন গ্যাসের অণুগুলো কি হয় বলেন তো? গায়ে গায়ে লেগে যায়। গ্যাসের অণুগুলো যখন গায়ে গায়ে লেগে যায়, তখন কিন্তু আর সে কি হয় না, সংকুচিত হয় না, অণুগুলো গায়ে গায়ে লেগে যায়, বা গায়ে গায়ে লাগার মতো অবস্থা যখন হয়, এরকম কম্প্রেসড সিচুয়েশন, তখন কি হয়, অণুগুলো সংকুচিত হয় না। মনে পড়ছে কি? সো এনবি রাইট। এখন কথা হচ্ছে বলতো, এইরকম যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোন গ্যাসরা আগে পৌঁছায়? যেগুলো লেস কম্প্রেসিবল, মানে শক্ত গ্যাস নাকি নরম গ্যাস, কারা পৌঁছায় এই সিচুয়েশনে বলেন? তাড়াতাড়ি বলো। যে গ্যাসগুলো কম সংকুচিত হয় তারা, নাকি যে গ্যাসগুলো বেশি সংকুচিত হয় তারা, মানে বেশি ভদ্রগুলা পৌঁছায় নাকি ঘেটি তাড়াগুলা পৌঁছায় বলো? নরম গ্যাসগুলা তাড়াতাড়ি পৌঁছায়, ওইটাই তো ঘটছে এখানে। এখনো বোঝো নাই? যে গ্যাসগুলো বেশি নরম তারা এই পয়েন্টে এসে বা এই পয়েন্টের ধারে কাছে এসে অণুগুলা অলমোস্ট গায়ে গায়ে লেগে গেছে, তাদের ক্ষেত্রে দেখো এর পরেও তুমি যখন কন্টিনিউয়াসলি প্রেসার বাড়াচ্ছ, এই পয়েন্টের পরেও তুমি তো প্রেসার তো ঠিকই বাড়াচ্ছ। এই যে ওয়াই অক্ষে কি বসাইছো, পিভি এর গুণফল না, প্রেসার তো বাড়াই চলছো, কিন্তু ভলিউমটা কি হয়েছে জানো? এক জায়গায় লক হয়ে গেছে, বা লক হওয়ার মতো অবস্থা হয়েছে, ভলিউম ফিক্সড, ভলিউম আর সংকুচিত হচ্ছে না, কিন্তু প্রেসার বাড়াচ্ছ, তাহলে পিভি এর গুণফল কি এবার বাড়া শুরু করছে। তোরা বুঝছ না আমার কথা? বুঝছস? মানে ভলিউম যেহেতু এক জায়গায় থেমে থাকতেছে বা থামার মতো সিচুয়েশন হয়ে যাচ্ছে, প্রেসার তো বাড়াচ্ছ তুমি, ওয়াই অক্ষে তো এক্স অক্ষে তো প্রেসার বাড়াই চলছো, তাহলে পিভি এর গুণফল ওভারঅল তো বাড়তে থাকবে। তো ব্যাপারটা ওইরকম যে প্রথমে পিভি এর গুণফল কমছে, বেশি বেশি কমছে, হঠাৎ করে ভলিউমটা না নামতেছে না, বা নামার সুযোগ আর নাই তেমন একটা, তখন হবে কি পিভি এর গুণফলটা অনেক বেশি হুট করে বেড়ে যাবে। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এই যে বেশি ভদ্র যারা, এই টাইপের পোলাপান নিয়ে আমি খুব টেনশনে থাকি সব সময়। আমি একজন ছোটখাটো উদ্যোক্তা, তোমরা জানো উদ্যোক্তা মানে বুঝো তো, আই রান বিজনেসেস এন্ড ডিফারেন্ট আইডিয়াস, যেটা আগে কখনো ছিল না আর কি। সো তখন আমি যখন পোলাপাইন হায়ার করি, মানে চাকরি দেই আর কি, তখন আমি
যাকে দেখি যে খুবই ভদ্র, অতি ভদ্র, আমি তার কাউরে নেই না, কারণ তারা খুব দ্রুতই প্রেসার খাইলে এন্ড লিমিটে পৌঁছায় যায়। ধরো ব্যাপারটা এরকম, আমি একজনকে বলছি ভোর 7টার সময় আমার বাসায় আসবি বা ভোর 7টায় অফিসে আসবি, একটা কাজ আছে। ও করবে কি, ওই দিন রাতে ঘুমাবেই না, যদি কোনোভাবে মিস হয়ে যায়, না ঘুমায়া ভোর 5টা থেকে এসে দাঁড়ায় থাকবে। খুব বেশি ভদ্র না? একটু পরে যেটা হবে, আমার কাজ শুরু হবে তো 7টা থেকে, ও যেহেতু রাতে ঘুমায় নাই আর 5টা থেকে এসে দাঁড়ায় আছে এখানে, না না খাইয়া না দেয়া, ও একটু পরে টায়ার্ড হওয়া শুরু করবে। সকাল 8টা 9টা বাজবে, ও কাইতে হয়ে গেছে, ওর ব্যাটারি শেষ, এই যে এন্ড লিমিটে পৌঁছে গেছে। আমার কথা কি বুঝছো? লার্ন লাইফ, লার্ন লাইফ, এরকমই রবে। সো ঘটনাটা হচ্ছে এরকম আর কি। সো যাই হোক, গ্যাস অ্যামাগা কার্ভ নিয়ে অনেক কথা হলো। এই জিনিসটাকে বলে অ্যামাগা কার্ভ, যেটা দিয়ে পারফেক্টলি আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আইডিয়াল বিহেভিয়ার, আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার। কেউ তার উপরে থাকে, কেউ তার নিচে থাকে, ঠিক আছে? আর নিচে যারা নামে তারা হচ্ছে নিচে নেমে আবার উপরে ওঠে আর কি। এবং যখন ওঠে তখন ওঠার হার শক্ত গ্যাস যেগুলো ছিল, মানে হার্ডার গ্যাস, তাদের চেয়ে বেশি স্টিফ, মানে আরো খাড়া খাড়া হয়ে উপরের দিকে ওঠে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, খেয়াল করে দেখা গেছে এই টাইপের বিহেভিয়ার কারা করে আর এই টাইপের বিহেভিয়ার কারা করে। বিভিন্ন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট যখন আমরা করছি তখন আমরা বুঝতে পারছি যে এই বিহেভিয়ারটা করে হচ্ছে যারা ভারী গ্যাস তারা। এই যে নিচের নিচের দিকে নামার যে আচরণটা, এটা করে হচ্ছে ভারী গ্যাসগুলো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরকম এক্সাম্পল বইতে আছে দেখবা। এই টাইপের গ্যাসগুলো হচ্ছে নিচে নেমে তারপরে উপরে ওঠে, অর্থাৎ অত্যাধিক সংকুচিত হইতো। আর এই সোজা উপরেই থাকে কারা? যারা হচ্ছে হালকা গ্যাস, অর্থাৎ ধরো হাইড্রোজেন, হিলিয়াম, হ্যাঁ, এই টাইপের গ্যাসগুলো হচ্ছে এই কাজ করে। তো এখন এখানে আরো একটা এক্সাম্পল আছে, এক্সেপশন আছে বেসিক্যালি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই প্রশ্নটা পরীক্ষায় আসে অ্যাডমিশনে বিশেষ করে, যে অ্যামোনিয়া গ্যাস আণবিক ভর তো বেশি না, মাত্র 17। তো অ্যামোনিয়া তো হালকা গ্যাস হওয়ার পরেও কেন এই ভারী গ্যাসের মতো আচরণ করে? তার কারণটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে হাইড্রোজেন বন্ড বলে একটা ব্যাপার আছে, যেটা সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা জানবাই, যে সেকেন্ড ইয়ার পোলাবেন আগামী ক্লাসে পড়বে আর কি। তো হাইড্রোজেন বন্ধনের কারণে অ্যামোনিয়া গ্যাসের অণুগুলো অনেক বেশি কাছে কাছে থাকার চেষ্টা করে, আন্তঃনবিক আকর্ষণ বল অনেক বেশি। তো যে কারণে ও যদিও হালকা, বাট যেহেতু আন্তঃনবিক আকর্ষণ বল বেশি, সুতরাং এই গ্যাসের মতো আচরণ করবে। এই যে এখানে লেখা আছে কইজন আইএমএফ বেশি, ঠিক আছে? আইএমএফ বেশি হওয়ার কারণে সে নিচে নেমে উপরে উঠবে। বুঝিয়াছো? অ্যামোনিয়াম বলে তো কোনো গ্যাস নাই, অ্যামোনিয়াম তো আয়ন। কলিজা, তোমরা কি পড়ালেখা করো না ঠিক মতো? অ্যামোনিয়ামের চান্দির উপরে দেখছো এরকম একটা প্লাস দেওয়া আছে, NH4 বলে তো কিছু নাই, NH4 প্লাস। আর ওটা তো একটা আয়ন, ওটা তো কোনো গ্যাস না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা মুছে কেমনে? মুছে। সো দ্যাটস ইট, অ্যামাগা কার্ভ। আচ্ছা, এবার আসো বন্ধু, পরে যাই আমরা, কি আছে এবার। অ্যামাগা কার্ভ তো দেখায় ফেললাম, এটার পেজটা দরকার নেই, ডিলিট করে দিও। পরিবেশ অংশে যাব আমরা। পরিবেশ অংশ, এইটা হচ্ছে একটা ছাতু। পরিবেশ অংশ হইতেছে একটা ছাতু পাতু, ছাতু আর পাতু। এই ছাতু পাতু পড়াইলে ঠিক মতো পড়াইতে হবে, না পড়াইলে নাই। বইতে এটা কেন ঢুকাইছে আমি জানি না, সিলেবাসের মধ্যে এটা দেওয়ার দরকার ছিল না, মানে টোটালি আনরিয়েলিস্টিক জিনিসপত্র। যদিও এটা পড়তে হবে ঠিক মতো, বাট আমাদের পড়াইতে পারে নাই, বইগুলোতে আগডুম বাগডুম লেখছে আর কি। পরিবেশ অংশের মধ্যে কি আছে আমি তোমাদের বলি। ওই যে গ্রিন হাউস, এটা আছে। তারপরে তোমার নাইট্রোজেন ফিক্সেশন আছে, যে বাতাস থেকে কিভাবে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন হয়, যার কারণে মাটি উর্বর হয়ে ওঠে, মাটিতে গাছপালা জন্মায়, তা নাহলে তো জন্মাইতো না। তারপরে তোমার অ্যাসিড বৃষ্টি আছে, অ্যাসিড বৃষ্টি। তারপরে তোমার কি বলে, TDS, BOD, COD, DO, এই জিনিসগুলো আছে। এইগুলোর নাম তোমাদের কিন্তু 9-10 এ শোনার কথা। DO মানে বুঝছো তো, ডিজলভড অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। এই ছাগলটা কে দেখতো 1111 লিখতেছে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, যেগুলো পরীক্ষায় আসে, কম আসে আর কি রিলেটিভলি। মেইনলি তোমার ওই গ্যাসের পার্ট থেকে মানে মূল উত্তর করার তোমার চেষ্টা করতে হবে আর কি। তো এইগুলাকে আমি বলি হচ্ছে ছাতু পাতু, মানে ঘোড়ার ডিম আগডুম বাগডুম জিনিসপত্র আর কি। এই যে ছাতু পাতু হচ্ছে এইগুলা, ঠিক আছে? যাই হোক, তো এর মধ্যে হচ্ছে আমাদের এই যে TDS, BOD, COD, DO যে পার্টটা, এটা সাউন্ড পড়াবে, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটু পরে আমরা পড়বো, এখনই এটার সাথে কোনো কানেকশন নাই। সো আমরা এটা এখন দেখাটা জরুরি না, আমাদের কানেকশন হচ্ছে এইগুলোর একটু রিলেটিভলি আছে, এগুলো আমরা এখন দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, চলো।
কি আছে এখানে দেখো, এফজিডি প্ল্যান্ট। এফজিডি প্ল্যান্ট জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। এফজিডি এর ফুল ফর্ম কি সেটা একটু জেনে নেই আমরা। এফজিডি মানে হচ্ছে এফ এ একটা জিনিস হবে, জি তে আর একটা জিনিস হবে, ডি তে আর একটা জিনিস হবে। তো এফ এ হয় হচ্ছে ফ্লু, জি তে হবে হচ্ছে গ্যাস, আর ডি তে হবে হচ্ছে ডিসালফারাইজেশন, ডি সালফারাইজেশন। আচ্ছা, সো ডি মানে হচ্ছে না, ডি মানে হচ্ছে না। সালফারাইজেশন, গ্লোবালাইজেশন শুনছো? গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। সো সালফারাইজেশন মানে সালফার যুক্তকরণ, আর ডিসালফারাইজেশন মানে হচ্ছে সালফার বিমুক্তকরণ, সালফার বের করে নেওয়া। সালফার জাতীয় কোনো কিছু থাকলে সেটা আমরা বের করে নিব। কোত্থেকে বের করে নিব? সেটা হচ্ছে ফ্লু গ্যাসের ভিতর থেকে বের করে নিব। এখন প্রশ্ন আসছে, ভাই ফ্লু গ্যাস কি? ফ্লু গ্যাস জিনিসটা সহজ, কলকারখানার চিমনি দিয়ে যে গ্যাস বের হয় তারই বলে ফ্লু। কি হলো? কলকারখানার চিমনি দিয়ে যে গ্যাস বের হয়, এটা ডিলিট হয়ে গেল কেন কি জানি। কলকারখানার চিমনি দিয়ে যে গ্যাস বের হয় তাকেই বলা হচ্ছে ফ্লু গ্যাস। ঠিক আছে, ফ্লু ফ্লু গ্যাস হচ্ছে কলকারখানার চিমনি দিয়ে যে গ্যাস বের হয়। এবং নরমালি এই ফ্লু গ্যাস নামে ডাকা হইতো তখন যখন হচ্ছে আমাদের অধিকাংশ কলকারখানা তোমার কোল পাওয়ার্ড ছিল। কোল পাওয়ার্ড মানে বুঝো? কোল পাওয়ার্ড মানে হচ্ছে কয়লা পোড়ায় তোমার হচ্ছে কি ওই মানে পাওয়ার জেনারেট করা হইতো। এখন তো আমরা অধিকাংশ তোমার কলকারখানা হচ্ছে ইলেকট্রিসিটিতে চলে বা গ্যাসে চলে আর কি। হ্যাঁ, আফরা আনাম সিনথিয়া, এ কি ছেলে না মেয়ে জানি না, এ বলতেছে আমি সুই সুই ক্লাস করছি। এয়ার এয়ার এআইআর এয়ার সুই সুই, ও হচ্ছে সুই সুই, এসইউআই এসইউআই সুই সুই। তো এই টাইপের কথা যারা বলে বা এই টাইপের কাণ্ড যারা করে, এরা তো এখন সুই সুই আছে না, পরে দৌড়ি দৌড়ি, বুঝছো না? মানে জীবনে বড় দৌড়ের উপরে থাকবে, দাবড়ানি কমে না কখনো। আর সারা জীবন কমপ্লেন করবে, আর জীবনে এত হতাশা কেন? কারণ তুই কামের সময় কাম করস নাই, যে কাম করার কথা এটা করস নাই। তোর এখন পড়ার কথা, উঠি বসি খাতা কলম হাতে নেই, মনোযোগ দিক ক্লাস লেকচার তোলার কথা। হ্যাঁ, কিন্তু এখন সুই সুই ক্লাস করছে এআর এআইআর। সুই সুই টাইপ করার মজা ওইটা, সুই সুই ছাগল ফাগল। দেখো তো ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন কি এতক্ষণ বুঝলাম, আমি আবারও বলছি, কলকারখানা চিমনি দিয়ে যে গ্যাস ওড়ে ওইটাকে আমরা বলি ফ্লু গ্যাস। হ্যাঁ, আচ্ছা, তো এখন জিনিসটা কি দেখো, ফ্লু গ্যাসকে আমরা ডিসালফারাইজ করব কেমনে? ফ্লু গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে সালফারের অক্সাইডস থাকে। কেন সালফারের অক্সাইডস থাকে? কারণ তোমরা 9 10 পড়ছো যে খনি থেকে যে পদার্থগুলো তোলা হয় তার মধ্যে প্রচুর পরিমাণে সালফাইড থাকে, তাই না? কারণ আমাদের ওই যে গ্রুপ 6 এর মৌল মানে 16 নম্বর গ্রুপের নামই কিন্তু ছিল তোমার চালকোজেন। যত আকরিক আছে তাদের মধ্যে প্রায়ই সালফার থাকে বা অক্সিজেন থাকে। অক্সিজেন থাকা তো ভালো জিনিস, কোনো সমস্যা নাই, সালফার থাকে। তো ওই কয়লাটাকে তো খনি থেকেই তুলছি, নাকি আমরা ল্যাবরেটরিতে বানাইছি? নিশ্চয়ই খনি থেকে তুলছি। তো ঘটনা হচ্ছে, খনি থেকে তোলা জিনিসকে যখন তুমি পোড়াচ্ছ, তার মানে তার সাথে সালফারও পুড়তেছে। এবং এই সালফারটা পুড়ে কি তৈরি হচ্ছে জানো? এই সালফার যেটা ছিল ওটা পুড়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করতেছে বা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে, কখনো তোমার H2S গ্যাস তৈরি করতেছে, হাইড্রোজেন সালফাইড, এরকম জিনিস তৈরি হচ্ছে। এবং এর প্রত্যেকটাই প্রকৃতিকে দূষণ করে। কেমন দূষণ জানো? এই সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বাতাসে মিশলে তারপরে যখন বৃষ্টি হয়, দুইটাই যেহেতু অম্লধর্মী অক্সাইড, এটা বৃষ্টিতে মূলত অ্যাসিড বৃষ্টি তৈরি করে। বুঝতে পারছো? তারপর হচ্ছে H2S নিজেও একটা অ্যাসিডিক জিনিস, এবং H2S প্রচন্ড দুর্গন্ধযুক্ত একটা গ্যাস। বুঝছো? তো এই জিনিসগুলো প্রকৃতিতে মিশতে দিলে সমস্যা। কলকারখানার চিমনি দিয়ে যে ধোঁয়া ওড়ে, ওই ধোঁয়াটা বেরিয়ে যাক, বাট ওইখানে যে সালফারের যৌগগুলো আছে ওগুলোকে আমরা ধরে রাখবো, ওগুলোকে বাতাসে মিশতে দিব না। এই কাজটা যে প্রসেসের মাধ্যমে করা হয়, যে টেকনিক অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলে এফজিডি প্ল্যান্ট। তোমরা কি বুঝিয়েছো? বুঝিয়েছো? ওকে, চলো বন্ধু, তাহলে এখন আমরা একটা কাণ্ড করি। যেহেতু দেখো যে গ্যাসগুলো তৈরি হচ্ছে এই মানে কলকারখানার চিমনিতে ফ্লু গ্যাসের মধ্যে, সেগুলো সবই কি অ্যাসিডিক গ্যাস না? অ্যাসিডিক পদার্থ। তার মানে তো বুঝতেই পারতেছো, এই অ্যাসিডিক জিনিসকে ধরে রাখার জন্য আমার কি লাগবে বলো তো? যে কোনো অ্যাসিডিক জিনিসকে ধরে রাখার জন্য কি লাগে? বেসিক জিনিস লাগে না?
সো আমরা কিছু ক্ষারীয় পদার্থ ব্যবহার করব, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, চুন, এই টাইপের জিনিস ব্যবহার করব যেগুলো দামে সস্তা, সহজে লভ্য, মানে সহজে পাওয়া যায়, এই টাইপের জিনিস ব্যবহার করব। কিছুই না, এই যে দেখেন আপনার কি ব্যবহার করছে, ক্যালসিয়াম কার্বনেট। সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া হয়েছে, এখানে একটু ঝামেলা হয়েছে আমাদের টাইপিং এ, প্লাসটা উপরে হবে, যাই হোক। সো সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে ক্যালসিয়াম সালফাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। সহজ জিনিস। এই যে ক্যালসিয়াম সালফাইড, এটা আমাদের সলিড আকারে রয়ে যাবে, এটাকে আমরা আবার সেল করতে পারবো, ঠিক আছে। তারপরে তোমার ওই ক্যালসিয়াম সালফাইড যেটা থাকে ওটাকে পানিতে মিশায়, মানে আমি একটু তোমাদেরকে ছবি এঁকেই দেখাই, আমার মনে হয় বুঝতেছো না ব্যাপারটা, এরকম আর কি অনেকটা। এইটা ধরো কলকারখানার একটা সিমনি, আবার ও এমনি আঁকতেছি কেন, আমি তো অন্যভাবে আঁকতে পারতাম। এই যে বড়ই সৌন্দর্য, এই যে এরপরে আমি কি করবো জানো, এটার মাথাটা বন্ধ করে দিব, তাইলে হয়ে যাবে। মাথাটা কাটি দেই, এই যে কাটি দেই, কাটি দেই, ফিল কালার ব্ল্যাক। কারে কল দিব এখনই? উফ, ও বুঝছি, হ্যাঁ চিমনি আঁকতেছি রে, আর বলিস না, জীবন বিষণ্ণ হয়ে গেল, একটা চিমনি আঁকতে যা মারামারি করতেছি। এই যে চিমনি, কলকারখানার চিমনি, এটা দিয়ে তোমার ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়ার ভিতরে কি আছে, ধোঁয়ার ভিতরে আছে হচ্ছে তোমার বিভিন্ন ফ্লু গ্যাস, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো উড়ে যাচ্ছে। তো তুমি একটা কাজ করো, এটার উপরে একটা জালি বসাও, একটা জালি, জালি বুঝো, তার জালি বসাও। জালি কিভাবে আঁকা যায়, এটার উপরে একটা জালি বসালাম, এই যে ধরো, এই জালির উপরে তুমি কিছু ক্ষারীয় পদার্থ রেখে দাও, পিঙ্ক কালারের ক্ষারীয় পদার্থ, এইগুলা ধরো এই ক্যালসিয়াম কার্বনেট টাইপের ক্ষারীয় পদার্থ রেখে দিলে, এখান থেকে যে গ্যাসটা উঠতেছে তার মধ্যে যে অম্লীয় জিনিসগুলো আছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারা ওই ক্ষারের সাথে যখনই লাগবে তখন এখানে কি বিক্রিয়া হচ্ছে সেগুলো আমি যদি লিখি, ক্যালসিয়াম, সরি পুরো বিক্রিয়াটা যদি লিখি, সালফার ডাইঅক্সাইডের সাথে সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেখা আগে ক্যালসিয়াম কার্বনেট, এটার বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট হবে, আর কি হবে না, আর কিছু হবে না। সো সালফার ডাইঅক্সাইড যদি হইতো ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া তোমার ক্যালসিয়াম সালফাইড হইতো, CSO3। এই পদার্থগুলো কিন্তু সলিড, এইগুলা কিন্তু সলিড। সো এইটা কিন্তু উড়ে যাচ্ছে না, এইটা তোমার এই যে যে বস্তুটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, এর গায়ের সাথেই লেগে থাকবে, এখানেই লেগে থাকবে, অর্থাৎ পুরো ক্যালসিয়াম কার্বনেটের টুকরাটা কোনো এক সময় ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফাইটের টুকরায় পরিণত হবে। ওই জিনিসটাকে নিয়ে লিটারালি আমরা বেচতে পারি। সো ভেবে দেখো, পরিবেশ বাঁচাইতে গেছো, তোমার মনে হবে তোমার খরচ বেড়ে গেছে, অ্যাকচুয়ালি না, তোমার আর একটা ব্যবসা চালু হয়ে গেছে। এই যে বস্তুগুলা ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড, এগুলাকে তোমার এই জিপসাম বলে, ক্যালসিয়াম সালফেট ডট পানি, মনে আছে 9-10 দেখছিলাম, সেই বস্তু আকারে বেচতে পারবা। মানে তোমার ওই যে বাসা বাড়িতে যে সিলিং বানাই আমরা সুন্দর দেখার জন্য, সেটা বেশ দামি জিনিস হয়, সেই জিনিসটা কিচ্ছু নাই, ক্যালসিয়াম সালফেট। তারপরে তোমার ওই যে প্লাস্টার করে যে হাত ঠ্যাং ভেঙে গেলে ওই বস্তুটাও এইটা। সো বেসিক্যালি পরিবেশ বাঁচাইতে যায় তুমি আসলে তোমার আর একটা ব্যবসা খুলে ফেলছো, টাকা পয়সার উৎপাদন হইতেছে, মানে ইনকাম হইতেছে, এবং এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। সো তুমি নিজে যখন কোনো একটা কলকারখানার মালিক হবা, দেখবা যে তোমার এরকম FGD প্ল্যান্ট, তারপরে ইটিপি বলে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো সেট আপ করতে বলবে সরকারি প্রতিষ্ঠানগুলো, যে পরিবেশ বাঁচাও, পরিবেশের কথা চিন্তা করো। কিন্তু আমরা বাঙালিরা এগুলো করি না, কেন করি না? কেন করি না, কারণটা হচ্ছে আমরা বলি যে এগুলো করতে গেলে টাকা বেশি খরচ হয়। তুই ভাবতেছস না যে এটা করলে তো নিজের আরো টাকা ইনকাম হচ্ছে, যদি স্মার্টলি করা যায়, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তারপরে আমাদের আরো কিছু বিক্রিয়া আছে, এখানে একটু দেখো বিক্রিয়াগুলো বাচ্চা বাচ্চা। কোন কোন ক্ষেত্রে দূষক সালফার ডাইঅক্সাইড গ্যাসকে মিথেন দ্বারা বিজারিত করে H2S গ্যাসে পরিণত করা হয়, যে H2S-টাও কিন্তু খুব বেশি সুবিধার না, বাট তার মানে আমরা কি বুঝতেছি, সালফার ডাইঅক্সাইড গ্যাসকে চেঞ্জ করে ফেলতে পারতেছি, এটা চেঞ্জ করতে হবে আমাদের। এই যে সালফার ডাইঅক্সাইডের সাথে মিথেনের বিক্রিয়া, H2S, আর এই বস্তু তৈরি হয়, এই কার্বন মনোক্সাইড আর পানি, এটা যদিও ভালো জিনিস না, ওটার সাথে আরেকটু অক্সিজেন মিশালে কার্বন ডাইঅক্সাইড আর পানি হয়, বুঝো তো, এটাও কিন্তু বিষাক্ত, কার্বন মনোক্সাইডটাও কিন্তু কি বলেন তো, বিষাক্ত। সো দ্যাট ইজ দ্য মেইন রিঅ্যাকশন অফ FGD প্ল্যান্ট। তারপরে তোমার ওই যে সালফারটা তৈরি হচ্ছে আমাদের, ওইটাকে চাইলে আবার পুরো আলাদা করে ফেলা যায়। এই সালফার ডাইঅক্সাইডের সাথে H2S এর বিক্রিয়া, এই যে এই প্রভাবকের ফেরিক অক্সাইডের উপস্থিতিতে সালফার আলাদা হয়ে যাবে, ওই সালফার নিয়ে তারপরে তুমি আবার সালফিউরিক অ্যাসিড বানাইতে বসতে পারো, তোমার যেটা মন চায়, কোনো সমস্যা নেই। তো দ্যাটস ইট, এটা এটা মেইন রিঅ্যাকশন, এটা লেখার
অত বেশি জরুরি না। আর নক্স কাকে বলে? নক্স হচ্ছে নাইট্রোজেনের যে অক্সাইড গুলো তাদেরকে একসাথে নক্স বলে। কারণ নাইট্রোজেনের অক্সাইড গুলো কি জানো তো? তোমাদের বেসিক কোর্স পড়ানোর সময় পড়াইছি কিন্তু, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, N2O3, N2O4 আর একটা কি N2O5। তো এইসব ক্ষেত্রে দেখো বেসিক্যালি এই যে নাইট্রোজেনের পরে অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের সাথে নাম্বারটা চেঞ্জ হচ্ছে। সো এটাকে ধরে নিলাম এক্স একটা নাম্বার আছে, এই জন্য একসাথে বলে নাইট্রোজেন অক্সাইড গুলোকে নক্স। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এই কমেন্ট করতেছে উল্টাপাল্টা, বাদ দাও তো। হ্যাঁ, ঘুম আসবে স্বাভাবিক। এই যে এই টাইপের রিয়াকশনের জায়গাটা হুট করে দেখো গ্যাসের মধ্যে ছিলাম, কোথায় চলে আসলাম? কেমিক্যাল রিয়াকশনে চলে আসলাম। এটা তো এই জন্য আমি প্রথমে বলছি যে আনরিলেটেড। মানে যারা এই বইগুলা লিখছে, বইয়ের সিলেবাসটা লিখছে যে কোনটার সাথে কি পড়াবো, কোনটার পরে কোনটা পড়াবো, তারা আসলেই রসায়নের রও বুঝে না। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি দিয়ে দিছে, মানে আসলে পান্তা ভাত খাইতেছিলাম, এর মধ্যে ঘি চলে আসছে, বুঝছো না? এই কারণে তোমার তো একটু অস্বস্তিকর লাগবেই, স্বাভাবিক ব্যাপার আর কি। মানে উই আর নট এনিওয়্যার রিলেটেড টু দিস থিংস। মানে এগুলো কেন আসলে আমি জানি না। আচ্ছা, এই ঘোড়ার ডিম দেখো আর কি, পরিবেশকে সুরক্ষিত করা হয়। ভালো। সিএফসি এর নাম সংকেত নিয়ে কথা বলি, এখানে ম্যাথমেটিক্যাল জিনিস আছে খুবই মজার, এটা শিখতে হবে ভালো করে। সিএফসি কি তা তো জানো, এটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন, অর্থাৎ এমন কিছু কার্বনের যৌগ যার ভিতরে ক্লোরিন এবং ফ্লুরিন আছে। যদি শুধুমাত্র ক্লোরিন এবং ফ্লুরিন থাকে তাকে বলে সিএফসি। যদি তার মধ্যে আবার হাইড্রোজেন থাকে তাকে বলে এইচসিএফসি। তোমরা এগুলো নাম শুনছো, আমি একটু দেখাই। এই যে সিএফসি, এটাকে বলে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। বইতে লেখা থাকে ফ্লোরো, ফ্লোরো না, ক্লোরোফ্লুরো, ফ্লুরিন থেকে ফ্লুরো, ক্লোরোফ্লুরো কার্বন। আর এইচসিএফসি মানে কি? এখানে হাইড্রোজেনও থাকবে, হাইড্রোজেন প্লাস ওইটা, হাইড্রোজেন প্লাস ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোজেন প্লাস ক্লোরোফ্লুরোকার্বন। সহজ। এখন এই সিএফসি এর সংকেত কিভাবে লেখা হয় জানো? সংক্ষেপে লেখা হয় একটা নাম্বার দিয়ে। ধরো সেই নাম্বারটা হচ্ছে এরকম, সিএফসি লেখার পর একটা নাম্বার থাকে 3 অক্ষরের, সেই নাম্বার 3টা ধরে নিলাম এক্স ওয়াই জেড। ওই নাম্বার 3টা কি মিন করে দেখো, এই এক্সটা মিন করে হচ্ছে C-1, এইটা মিন করে হচ্ছে H+1, আর এইটা মিন করে হচ্ছে F, অর্থাৎ নাম্বার অফ ফ্লোরিন। তার মানে প্রথম যে নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ করলে আমরা কার্বন সংখ্যা পাবো যৌগটার মধ্যে। মাঝখানে যে নাম্বারটা থাকে ওর সাথে ওর কাছ থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হাইড্রোজেনের সংখ্যা। আর লাস্টের যে নাম্বারটা থাকে এটা ডিরেক্টলি ফ্লুরিন ইন্ডিকেট করে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে দেওয়া হয়েছে হলো সিএফসি 121। ও, এক্ষেত্রে একটা কথা একটু মনে রাখতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম, স্টার মার্ক দিয়ে বলে দেই। এই না, এই 3টা ট্রেস করার পরে মনে রাখবা বাকি হাতে ক্লোরিন থাকবে। এই কথা যদি ভুলে যাও তাহলে কিন্তু বাকি হাতে হারিকেন নিয়ে পরীক্ষার হল থেকে বেরোয় আসা লাগবে, খুব সাবধান। বাকি হাতে থাকবে ক্লোরিন। দেখো সিএফসি 121, এটা তোমাকে পরীক্ষা দিছে, দিয়ে বলতেছে এটা সংকেতটা কি, এটা আণবিক সংকেত কি। মানে গাঠনিক সংকেত দরকার নেই, লাগবে হচ্ছে আণবিক সংকেত। তো এই ক্ষেত্রে নিয়মটা কি, প্রথম যে নাম্বারটা ছিল সেটা কি নির্দেশ করে? C-1। তাহলে আমরা কি লিখবো? C-1 ইকুয়াল টু এই যে 1, প্রথম নাম্বারটা। তার মানে কার্বন ছিল এই যৌগের মধ্যে কয়টা? 2টা। তারপরে পরের যে নাম্বারটা, এইটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে H+1। H+1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে কি বলবো? H থাকবে, হাইড্রোজেন থাকবে হচ্ছে একটা ওই যৌগের মধ্যে। তারপরে লাস্টের নাম্বারটা নির্দেশ করে হচ্ছে F। তার মানে F হচ্ছে তোমার কয়টা? 2টা, ফ্লুরিন হচ্ছে 2টা। তাহলে আমাকে একটু বলো, যৌগটার মধ্যে কার্বন ছিল 2টা, গাঠনিক সংকেত আঁকার চেষ্টা করি। সি বন্ড সি, সিঙ্গেল বন্ড দিয়ে আঁকবা। তারপরে এদের সবগুলো হাত খুলে রাখি। খোলার পরে দেখো হাইড্রোজেন ছিল একটা, বসায় দাও। ফ্লুরিন ছিল 2টা, যে কোনো 2 জায়গায় তুমি 2টা ফ্লুরিন বসাও। এই যে বাকি হাতগুলো আছে, বাকি হাতে কি থাকার কথা বলছিলাম? ক্লোরিন। তাহলে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এইটা হচ্ছে তোমার মেইন সংকেতটা, যৌগের সংকেতটা হচ্ছে এটা। এবং এই সংকেতটাকে তুমি কিভাবে লিখবা? লিখবা হচ্ছে C2H, কার্বন 2টা, হাইড্রোজেন একটা, ক্লোরিন 3টা, তাহলে Cl3, তারপরে ফ্লুরিন কয়টা? 2টা। এইটাই তোমার সংকেত। এবং এইটা একটু কমেন্ট করে বলো আমাকে, কমেন্ট অন করো, এটা কি সিএফসি নাকি অন্য কিছু বলো তো? এটা কি জিনিস বলেন? গুড, এটা হচ্ছে এইচসিএফসি। কারণ হচ্ছে এর মধ্যে কি ছিল? একটা হাইড্রোজেন ছিল। হাইড্রোজেনটা যদি না থাকতো তাহলে আমরা বুঝতাম যে ওইটা হচ্ছে সিএফসি। আচ্ছা, তারপরে আরো একটা উদাহরণ দেই।
ধরো তোমাকে বলছে সিএফসি 11 সিএফসি 12 দেই, এটা বুয়েটে আসা প্রশ্ন। বুয়েটে সম্ভবত 2010 বা 9 জানি আসছিল, এটা বুয়েটে আসছিল। যে এটা সংকেত কি বাইর করো, বলো এটা সংকেত কি হবে দেখাও। সিএফসি 12 সিএফসি এর মান 2 কেমনে মানে কি? ও সরি, আমার একটু ভুল হয়েছে, সরি। এখানে 1 ছিল, তার মানে কি এফ ইকুয়াল টু 2 না তো, সরি ভুল হয়েছে। এখানে এফ ইকুয়াল টু কত হবে 1, তার মানে তোমার ফ্লোরিন দুইটা থাকা যাবে না, ফ্লোরিন থাকবে হচ্ছে একটা, ফ্লোরিন থাকবে একটা। তাহলে এই হাতেও কে থাকবে? ক্লোরিন। তাহলে সিএল হবে তোমার 4। আচ্ছা মুছে দিয়ে লিখি, সেটা হচ্ছে তোমার কার্বন 2টা, হাইড্রোজেন একটা, ক্লোরিন 4টা, Cl4 আর F। ঠিক আছে, এবার সরি ভুল হয়েছিল আগেরটা। আচ্ছা বলো CFC12 এটা কি হবে? এটার ক্ষেত্রে তোমরা যদি এরকম করো যে প্রথম যে নাম্বারটা ছিল সেটা কি নির্দেশ করে বলছিলাম? C-1। তাহলে C-1 ইকুয়াল টু 1, তাহলে C ইকুয়াল টু কত হবে আমাদের? কত? 2 না? আচ্ছা তারপরে আমাদের কি আছে পরের নাম্বারটা কত? H+1 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে H ইকুয়াল টু কত? 1। আর লাস্টের নাম্বারটা কত? 0, কিছু নাই, তার মানে 0। তার মানে লাস্টের নাম্বারটা ইন্ডিকেট করতেছে আমাদের ফ্লোরিন, ফ্লোরিন তো নাই। তাহলে আমাদের সংকেতটা কি হবে? কার্বন লিখবো 2টা, সি বন্ড সি। কার্বন 2টা লেখার পরে হাইড্রোজেন বসাই দিলাম একটা, হাইড্রোজেন বসানোর পরে কোনো ফ্লোরিন নাই, তাহলে বাকি হাতে ক্লোরিন। ঠিক তো নাকি? এটাই না? C2H Cl5, ঠিক আছে, ওকে। আচ্ছা সবাই যারা এটা লিখেছো তারা এটা কেটে দাও, এটা ভুল হয়েছে, এটা হয় নাই। কেন হয় নাই জানো? তোমার কাছে কেউ 12 টাকা দিছে, সে যদি এসে তোমাকে 120 টাকা দাবি করে তাহলে কি হইলো? তুমি জিরোটা পিছনে বসাইছো কেন? ও বোকা, বোকার দল। 12কে তুমি 120 তো বানাইতে পারো না। ওই যে কি নাম, মদিনা মাহফুজের হইছে, 12কে কি লেখা লাগবে জানো? 12কে লেখা লাগবে 012, তাইলে ঠিক আছে। বুই বুই ক্লাস করতেছি স্যার, বুই বুই। তোমার এক বন্ধু সুই সুই করতেছে, তুমি বুই বুই করতেছো, এটা ভুল হইছে। তাহলে সঠিকটা কি হবে আমরা এখানে লিখি, সঠিকটা হবে হচ্ছে তোমার সিএফসি 012, এইভাবে করতে হবে। সিএফসি 012 যখন লিখবা তখন এই জিরোটা হচ্ছে C-1 ইকুয়াল টু 0, তাহলে C ইকুয়াল টু আসবে 1। তারপরে কি H+1 ইকুয়াল টু হচ্ছে তোমার H+1 ইকুয়াল টু 1, তার মানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন এখানে নাই। আর এটা হচ্ছে তোমার F, F হচ্ছে 2টা। তার মানে তোমার কাছে এখানে কার্বন ছিল একটাই, একটা কার্বনের 4টা হাত, 4 হাতের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, ফ্লুরিন আছে 2 হাতে, তাহলে বাকি হাত 2টাতে কি আছে বলেন তো? ক্লোরিন। তাহলে আমাদের সংকেতটা কি হবে? সি CCl2 F2, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এটাই কারেক্ট, বুঝিয়াছো? হ্যাঁ, CCl2 F2। আচ্ছা একটা মাত্র নাম্বার থাকতে পারে না, কেন থাকতে পারে না? তাহলে হাইড্রোজেন নেগেটিভ হয়ে যাবে। একটা মাত্র নাম্বার থাকার মানে কি জানো? 0 0 বসাইতে হবে না। একটা কথা মনে রাখবা, সিএফসি এর ক্ষেত্রে যে 3টা নাম্বার থাকে, এই 3টা নাম্বারে মাঝখানে কখনো 0 হবে না। মাঝখানে 0 থাকার মানে কি H+1 ইকুয়াল টু 0, তার মানে H ইকুয়াল টু -1, এটা সম্ভব না আর কি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট সিএফসিস। আর একটা কথা মনে রাখবা, যে সিএফসি তে ক্লোরিনের সংখ্যা যত বেশি, সেই সিএফসি পরিবেশের জন্য তত ক্ষতিকর। সিএফসি গুলা কি করে? ওজোন স্তর ধ্বংস করে। ওজোন স্তর ধ্বংস করলে কি হবে? আমাদের ওই যে ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে আসবে, যার ফলে আমাদের ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে যাবে আর কি, যেটা এখন দেখতে পাচ্ছ আর কি। আচ্ছা সিএফসি হলে এইচসিএফসি লেখে কেন? এটা জাস্ট একটা নর্মাল পদ্ধতি। সিএফ মানে এটাও কিন্তু এটা কিন্তু পারফেক্টলি একটা সিএফসি, এটা কিন্তু একটা সিএফসি, তাই না? কারণ এখানে কোনো হাইড্রোজেন নাই। সো এখন কথা হচ্ছে কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। ওই সিএফসি গুলোকে অনেক সময় আর দিয়েও লেখে, যে R12 এরকম লেখে, ফ্রিজের পেছনে লেখা থাকে দেখবা, আর মানে ফ্রিয়ন। সিএফসি গুলোর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন, হ্যাঁ এই আর কি। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার থিং। এখানে কি আছে? কয়েকটা সিএফসি এর নাম লেখা আছে, সিএফসি 11, 12, 113। হ্যাঁ, এগুলোর সংকেত তোমরা মিলাই দেখবা যে কি হয়।
আর এই সিএফসি গুলোর ব্যবহার কি, নরম ফোম বানায়, কঠিন প্লাস্টিক বানায়, গ্রিস গ্লু এগুলোর সাথে মিশায়। আর সিএফসি এর মেইন ব্যবহার হচ্ছে রেফ্রিজারেন্ট হিসাবে। রেফ্রিজারেন্ট মানে বুঝো, মানে আমাদের রেফ্রিজারেটর এবং এসি এই জিনিসগুলোর ভিতরে ওই যে কম্প্রেসরের কথা বুঝাইছিলাম সেই দিন, ওই কম্প্রেসরের ভিতরে একটা গ্যাস থাকে, গ্যাসটাকে সমস্ত প্রক্রিয়া সংকুচিত করে পরে রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে যে আমরা ঠান্ডা করি, ওই ওইটার জন্য যে গ্যাসটা ব্যবহার করে সেগুলো মূলত সিএফসি হয়। সো সিএফসি গ্যাসগুলো আমাদের প্রায় এসি, টিভি তো না, ফ্রিজ নষ্ট হয়ে যখন পরিবেশে ছড়ায়, ওগুলো একসময় হচ্ছে কি হয়, ওই ওজোন স্তরে যাবে, ওজোন স্তরে যাওয়ার মাধ্যমে ওজোন স্তরটাকে নষ্ট করে ফেলবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে ফ্রিজে, এসিতে, এইসব জায়গায়, মানে যত জায়গায় টেম্পারেচার কমানোর চেষ্টা করা হয় সব জায়গাতেই হচ্ছে সিএফসি থাকে আর কি। তবে একেবারে লেটেস্ট যে খুবই আধুনিক এসি ফ্রিজ আছে, এগুলোতে চেষ্টা করা হয় সিএফসি ব্যবহার না করে ওই রকম আরো অন্য গ্যাস ব্যবহার করতে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তো এটা বুঝলাম। গ্রিন হাউস গ্যাস কি, যেসব গ্যাস কি করতেছে, পৃথিবীতে যে সূর্যের মাধ্যমে তাপ আসতেছে এই তাপটাকে বের হয়ে যেতে দিচ্ছে না, তাপটাকে ধরে রাখতেছে, ওই গ্যাসগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবং এই গ্রিন হাউস ইফেক্ট নিয়ে পৃথিবীতে অনেক মিথ্যাচার চলে। মিথ্যাচার বুঝো, মানে পরিবেশবাদীরা যে কথাগুলো বলে সেই কথাগুলোর অনেকটাই সত্য, বাট এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক বড় বড় কোম্পানিগুলো আমাদের সামনে কথাগুলো আসতে দেয় না। আর আমরা যেহেতু টেলিভিশনে বা পেপার পত্রিকায় যে কথাগুলো দেখি, এগুলোর উপরেই নির্ভর করে আমরা আসলে আমাদের মানে দিন যাপন করি, তাদের কথা শুনি আর কি, মনের অজান্তেই সব মেনে নেই। সো এইগুলো নিয়ে অনেক বড় পলিটিক্স চলে, বুঝতে পারছো, এই আর কি। যেমন এই যে চায়নার উপরে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে আমেরিকা, বলে যে এরা পরিবেশ ধ্বংস করতেছে কেন, এত কলকারখানা উন্মুক্ত, মানে এগুলো নিয়ে অনেক পলিটিক্স আছে আর কি। সো যাই হোক, ইভেন এখানে একটা মজার ব্যাপার দেখো যে কি বলতেছে, আমাদের জানা প্রায় 30 প্রকার গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান। গ্রিন হাউস গ্যাস কাদেরকে বলে আমি আবারও বলতেছি, যারা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট ক্রিয়েশনের জন্য দায়ী, অর্থাৎ পৃথিবীতে যারা হিট ট্র্যাপিং করতেছে, হিট ধরে রাখতেছে। সূর্য থেকে হিট যে আমাদের পৃথিবীতে আসতেছে, এই হিটটা আবার চলে যাওয়া উচিত, কিন্তু চলে না, যে যদি ট্র্যাপড হয় ভিতরে, তার মানে কি হবে, পৃথিবীর উষ্ণতা বাড়তেছে, অর্থাৎ ওই যে তোমাদের মেরু অঞ্চলের যে বরফখণ্ড আছে সেগুলো গলে যাচ্ছে, সূর্যের সমুদ্রের উচ্চতা বাড়তেছে পানির লেভেলের, সো বাংলাদেশ তলায় যাবে, এই টাইপের একটা ব্যাপার। তো এর মধ্যে দেখো কোনগুলো উল্লেখযোগ্য বলতেছে, কার্বন ডাইঅক্সাইড ডেফিনেটলি উল্লেখযোগ্য, সালফার ডাইঅক্সাইড ওরকম না, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, এগুলো আর কি। এখানে আসলটাই বলে নাই। দেখো পলিটিক্স শুধুমাত্র পেপার পত্রিকায় টেলিভিশনে না, পলিটিক্স তোমাদের বইয়ের মধ্যেও আছে। আসল জিনিসটা এখানে লেখাই নাই, একটু পরে দেখাচ্ছি যে ওইটাকে লেখছে সবার নিচে, বুঝছো। এবং এটা তোমরা আসলে ভালো ভালো রিসার্চ পেপার না পড়লে কোনোদিন জানবাও না যে ওই ওই গ্যাসটা কত বেশি ক্ষতিকর, এবং ওই গ্যাসটা আমরা আসলে দেখে তোমরা বেশ অবাক হবা, একটু পরে আসতেছি আর কি, ঠিক আছে। এই যে মানুষ সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের মধ্যে ক্লোরোফ্লুরো কার্বন অর্থাৎ সিএফসি উল্লেখযোগ্য। দেখছো এইগুলো কিন্তু ন্যাচারালি হয়, এগুলোতে তোমার হাত তেমন একটা নাই, আছে কম আছে, কিন্তু সিএফসি তো তুমি ইচ্ছা করে করতেছো, তাই না, এই আর কি। সিএফসি এর ট্রেড নাম মানে বুঝছো, বাণিজ্যিক নাম আর কি, বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ওকে, সো এই যে গ্রিন হাউস গ্যাসগুলোর কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, সিএফসি, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আসল বস্তু হইতেছে এই যে নিচে লেখছে, যেটার কথা আসলেই কারো চিন্তায়ও আসার কথা না, জলীয় বাষ্প। জলীয় বাষ্প, জলীয় বাষ্প, সিম্পল জলীয় বাষ্প, এবং এটা সবচেয়ে ক্ষতিকর। বিশ্বাস হচ্ছে না? একটা কথা একটু ভাবো, আমাকে একটু বলো, তাপ ধারণ ক্ষমতা বলে একটা রাশি আছে, ফিজিক্সে তোমাদের পড়ার কথা, যে তাপ শক্তি ধরে রাখতে পারে নিজের মধ্যে। বলেন তো সেই তাপ শক্তি ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি কার জানেন? পানির, পানির। পানি তাপ শক্তি ধরে রাখতে পারে বলেই কি করে, গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমরা পানি দেই। বুঝেছো আমার কথা? তোমার হাতে গরম লাগতেছে, তোমার গায়ে গরম লাগতেছে, গরমকালে তুমি যে পানির মধ্যে ডুব দাও, দাও না কেন? তোমার শরীর থেকে পানি সে শুষে নিয়ে সে নিজে গরম হবে, সমস্যা নেই, বাট তোমার ঠান্ডা করে দিবে। তো ঘটনা হচ্ছে এই যে জলীয় বাষ্প, জলীয় বাষ্প বেসিক্যালি হিট ধরে রাখার মারাত্মক বড় একটা অস্ত্র। হুম। সো এই জিনিসটার কথা এখানে কি বলছে দেখছো, 1 গুণ, 25 গুণ, 15,000 গুণ, এই যে সিএফসি, সিএফসি দেখো 15,000 গুণ, 10 গুণ 270। কম, কম। এইটারে কেউ পাত্তা দিতে চায় না রে ভাই, এটা নিয়ে বিশাল বড় পলিটিক্স চলে, ঠিক আছে। যাই হোক, এগুলো নিয়ে পরে একদিন গল্প করবো, না আজকে আর না আর কি। এগুলো পড়ো একটু, পারলে মনে রেখো পার্সেন্টেজ, এখন মনে থাকবে না, এইচএসসি এর আগ দিয়ে পড়ো বা পরীক্ষার আগে দিয়ে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি কি, এটা নিয়ে তোমরা 9-10-এ দেখছো, আমি আর বলতেছি না। মানে এই যে আমাদের যে সক্স নক্স বলে আর কি, হোয়াট ইজ সক্স, মানে সালফারের অক্সাইড গুলোকে বলে একসাথে সক্স, আর নাইট্রোজেনের অক্সাইড গুলোকে একসাথে বলে হচ্ছে নক্স। এই অক্সাইড গুলো যখন বাতাসে মেশে, তারপরে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে এদের
বিক্রিয়ায় কি হয়, এখান থেকে আসে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এখান থেকে আসে হচ্ছে কি নাইট্রোজেনের অ্যাসিড গুলো, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো ওই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এগুলো তোমরা জানো, এই আবিজুবি কে পড়াবে এগুলা ভাই? অ্যাসিড বৃষ্টির প্রতিকার তোরা দেখে নিস। ক্যাটালাইটিক কনভার্টারের কথাটা একটু দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা গুগল করে শিখবা আর কি, জিনিসটা আসলে কি, ভিডিও টিডিও দেখবা, তাহলে মজা লাগবে আর কি। ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে, যদিও ওরকম আসার মতো না, বাট যেহেতু নামটা ইন্টারেস্টিং, সো স্যাররা দিতে পারে আর কি। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ওই ক্লাসে আমরা মূলত গ্রাফ শিখবো, এবং ওই গ্রাফগুলো এমন ভাবে শিখবো যেন আমরা আসলে শুধুমাত্র কেমিস্ট্রির এই অধ্যায়ের গ্রাফ না, আমরা 14 গোষ্ঠী সারা জীবন আঁকতে পারি, এবং তোমাদের বহুত ভুল ধারণা দূর হবে গ্রাফ সম্পর্কে। আই ওয়েলকাম ইউ অল, চলে আসো, একসাথে খেলা হবে আর কি। টাটা।